না না ঠিক আছে, এটা থাক, এটা লাইট বেশি লাইটের দরকার নেই। ওই আবার গেল কোথায়? Just wait few seconds. Not this one. Yes, কোশ্চেনগুলো একটু ওপেন করে নেই, জাস্ট ওয়েট ফিউ সেকেন্ড। অনেকদিন আপডেট দেওয়া হয় না তো, ফরম্যাট করা দরকার। হ্যাঁ ইয়েস, হ্যাঁ আমরা শুরু করছি, জাস্ট 2 মিনিট দেরি হয়ে গেল। আমাদের আজকে ফার্স্ট টোকেনে কোশ্চেন আছে, মেনশন দ্য সাইট অফ স্টোন ফরমেশন ইন দ্য বডি। আগের দিনই আমি বলেছিলাম এটা জিজ্ঞাসা করা হয় যে বডির কোন কোন অর্গানে স্টোন ফরমেশন হয়, কোন কোন অর্গানে স্টোন ফরমেশন হয়। তা গতদিনও আমি বলেছিলাম, সম্ভবত প্রথম দিনে বা দ্বিতীয় দিনে, সব উপর থেকে নিচের দিকে যদি আমরা আসি তাহলে একভাবে বলতে পারি, অথবা যেটা কমনলি হয় সেটা বলতে পারি। কমনলি হয় গলব্লাডার স্টোন, ইউরিনারি স্টোন। ইউরিনারি স্টোন মানে হচ্ছে ইউরিনের অনেক জায়গায় হয়। গল স্টোন, ইউরিনারি স্টোন। গল স্টোনের মধ্যে হচ্ছে গল ব্লাডারে হয়, সিস্টিক ডাক্টে হয়, কমন বাইল ডাক্টে হয়, হেপাটিক ডাক্টে হয়, সব জায়গায় হতে পারে। ইউরিনারি স্টোন উপর থেকে নিচের যদি আমরা আসি, কিডনিতে হতে পারে, রেনাল পেলভিসে হতে পারে, ইউরেটারে হতে পারে, ইউরিনারি ব্লাডারে হতে পারে, ইউরেথ্রাতে হতে পারে। অথবা একসঙ্গে যদি আমরা গল স্টোন, ইউরিনারি স্টোন বলি, সবই বলা হয়ে যাবে। আর কোথায় হতে পারে স্টোন? স্টোন হতে পারে স্যালাইভারি ডাক্টে, স্যালাইভারি ডাক্টে হতে পারে, আর আমলিকাসে হতে পারে। স্টোন হতে পারে, আমলিকাসে হতে পারে। এই কয়েকটা মোটামুটি কমনলি বললেই হবে। এখন এখানে যেটা জানতে হবে, কোন জায়গায় স্টোন হলে কি বলে। এটা কিন্তু পরীক্ষার সময় অনেকেই ঠিক মতো বলতে পারে না।
গল ব্লাডারে যদি স্টোন হয় আমরা তাকে বলি কলিলিথিয়াসিস। কমন বাইল ডাক্টে স্টোন হলে কোলেডোকোলিথিয়াসিস, কোলেডোকোলিথিয়াসিস কমন বাইল ডাক্টে যদি স্টোন হয়। আচ্ছা, প্যানক্রিয়াটিক ডাক্টে স্টোন হতে পারে, প্যানক্রিয়া ডাক্টে স্টোন হতে পারে। প্যানক্রিয়াটিক ডাক্টে স্টোন হচ্ছে এরকম কোনো আলাদা কোনো মেডিকেল টার্ম নাই, স্টোন ইন দ্য প্যানক্রিয়াস বা প্যানক্রিয়াটিক ডাক্ট। প্যানক্রিয়াটিক ডাক্টে স্টোন হতে পারে। কিডনিতে স্টোন হলে আমরা তাকে বলি নেফ্রোলিথিয়াসিস। এটা খুব জিজ্ঞাসা করা হয়, কিডনি স্টোনগুলো কোথায় হলে কি নাম এবার তাকে ডাকা মেডিকেল টার্ম কি হবে। রেনাল পেলভিসে হলে পারে পাইলোলিথিয়াসিস, ইউরেটারে হলে ইউরেটেরোলিথিয়াসিস, ইউরিনারি ব্লাডারে প্রায় বলতে পারে না, সবাই জিজ্ঞাসা করা হয় সিস্টোলিথিয়াসিস। ইউরেথ্রাতে হলে ইউরেথ্রোলিথিয়াসিস বা ইউরেথ্রাল স্টোন, যে কোনো একটা কিছু বলা যাবে। তাহলে কোথায় স্টোন হলে কি বলা হয় মেডিকেল টার্মে এটা জানতে হবে। যদি স্যালাইভারি ডাক্টে স্টোন হয় তাকে বলি আমরা সায়ালোলিথিয়াসিস, সায়ালোলিথিয়াসিস। আর আমলিকাসে স্টোন হলে ওমফোলিথ, আমরা বলি ওমফোলিথ। এখানে ওমফোলিথ, নট ওমফোলিথিয়াসিস, ওমফোলিথ। তাহলে কোথায় স্টোন হলে কি বলে। এখন এই জায়গায় একটা জিনিস আমি বলে যাই যেটা কোশ্চেনের মধ্যে নাই, জিজ্ঞাসা করা হয়, সেটা হচ্ছে গল স্টোন, টাইপস অফ গল স্টোন। এটা খুব বার্নিং কোশ্চেন, 1 নম্বর 2 নম্বর বোর্ড, 2 বোর্ডেই করা হয় অনেক সময়। সেটা হলো গল স্টোনের টাইপ কি কি। তোমরা জানো এটা মোটামুটি প্যাথোলজিতে পড়ে এসছো গল স্টোনের টাইপগুলি। 1 নম্বর হচ্ছে কোলেস্টেরল স্টোন, 2 নম্বর হচ্ছে পিগমেন্টেড স্টোন, 3 নম্বর মিক্সড স্টোন। এখন কোশ্চেন জিজ্ঞাসা করা হয় যে কোন স্টোন কমন। বই পড়লে তুমি দেখবে ওখানে লেখা আছে কোলেস্টেরল স্টোন কমন। ইট ইজ নট দ্য ফ্যাক্ট। আমাদের দেশের জন্য এটা প্রযোজ্য না। আমাদের দেশে বইতে কিন্তু বেলি ল্যাবে লেখা আছে কোলেস্টেরল স্টোন ইজ দ্য কমনেস্ট স্টোন। আমাদের দেশে হচ্ছে মিক্সড টাইপ অফ স্টোন ইজ দ্য কমনেস্ট স্টোন। তাহলে মিক্সড টাইপ কোলেস্টেরল স্টোন, পিগমেন্ট স্টোন বা পিগমেন্টেড স্টোন যাই বলো না কেন, পিগমেন্ট স্টোন। এই পিগমেন্ট স্টোনের একটা স্পেশাল ক্যারেক্টারিস্টিক আছে, সেটা হচ্ছে এটা হিমোলাইটিক এনিমিয়াতে হয়। এই স্টোনটা হিমোলাইটিক এনিমিয়ার রোগীদের এটা বেশি হয়। এটা ছাড়া যে হতে পারবে না তা না। সুতরাং কোনো বাচ্চার যদি কলিলিথিয়াসিস পাওয়া যায়, কোনো বাচ্চার যদি কলিলিথিয়াসিস হয়, সেটা আমরা স্টোন তো আমরা সবসময় অ্যানালাইসিস করতে পারি না, চেহারা দেখেও সবসময় বোঝা যায় না। থিওরিটিক্যালি যতটা বোঝা যায়, প্র্যাকটিক্যালি আসলে এরকম বোঝা যায় না, কালার প্রায় ভ্যারিয়েবল হয়। বাচ্চাদের যদি কলিলিথিয়াসিস হয় তাহলে রুল হচ্ছে, তাহলে এটা নিশ্চিত হতে হবে যে ওই বাচ্চার হিমোলাইটিক এনিমিয়ার নেই বা কনজেনিটাল হিমোলাইটিক এনিমিয়া বলতে ইউজুয়ালি কনজেনিটালি বলে। অ্যাকোয়ার্ড হিমোলাইটিক এনিমিয়া ইজ ভেরি ভেরি রেয়ার। অটোইমিউন হিমোলাইটিক এনিমিয়া ইট ইজ ভেরি ভেরি রেয়ার। ইউজুয়ালি ট্রান্সফিউশন রিয়াকশনে হয়, তাই ছাড়া আর হয় না। আর তাহলে একটা বাচ্চার যদি কলিলিথিয়াসিস ডায়াগনোসিস হয়, তাহলে তাকে চিকিৎসা দেওয়ার আগে নিশ্চিত হতে হবে যে তার কনজেনিটাল হিমোলাইটিক এনিমিয়া আছে কিনা। আর থাকলে কি হবে, যদি তার কনজেনিটাল হিমোলাইটিক এনিমিয়া হয়, তার স্টোন কলিলিথিয়াসিসের চিকিৎসা করে দেওয়ার পর আবার আরেক জায়গায় স্টোন হবে, কমন বাইল ডাক্ট স্টোন হবে। কমন বাইল ডাক্ট স্টোনের চিকিৎসা করার পর আবার কমন বাইল ডাক্ট স্টোন হবে, মানে ঝুঁকি থাকবে, রিকারেন্ট স্টোন হওয়ার ঝুঁকি থাকবে। সুতরাং সেটা আগের থেকে পেশেন্টকে সেভাবে কাউন্সেলিং করতে হবে যে কিন্তু রিকারেন্ট স্টোন হতে পারে। এটা হলো স্পেশাল ক্যারেক্টারিস্টিক ফর পিগমেন্ট স্টোনের ক্ষেত্রে। কোলেস্টেরল স্টোন যাদের ওবেসিটি বেশি, যাদের কোলেস্টেরল লেভেল বেশি, হাইপার কোলেস্টেরোমিয়ার পেশেন্ট যারা, ফ্যামিলিয়ার হাইপার কোলেস্টেরোমিয়া, তাদের বেশি হয় কোলেস্টেরল স্টোন। কোলেস্টেরল স্টোন, পিওর কোলেস্টেরল স্টোন ইজ রেয়ার আমাদের দেশে। রেয়ার নয়, আনকমন। এর থেকে মিক্সড স্টোন বেশি, কারণ কোলেস্টেরলের সঙ্গে
ইনফেকশন মিক্স হয়ে ইনফেক্টেড স্টোন হয়, এটা আমাদের দেশে কমন। ইনফেক্টিভ ফ্লাস মিক্স হয়ে ইনফেক্টেড স্টোন হয়। আর গল স্টোনের একটা স্পেশাল ক্যারেক্টারিস্টিক কি হচ্ছে যে এটা ইউজুয়ালি রেডিওলুসেন্ট, তার মানে অ্যারাউন্ড 95% বা মোর দ্যান 90% এটাই রেডিওলুসেন্ট, মানে প্লেন এক্সরে করলে এটা দেখা যাবে না। অনলি 5 to 10% রেডিও ওপেক হতে পারে। সুতরাং এখানে প্লেন এক্সরে তেমন কোনো রোল নাই। প্লেন এক্সরে করলে আমরা স্টোন ডায়াগনোসিস করতে পারবো না, গল স্টোন ইউজুয়ালি করতে পারবো না। কিন্তু কিডনি স্টোনের ক্ষেত্রে উল্টা ঘটনা, মোর দ্যান 90% রেনাল স্টোন ইজ রেডিওপেক। কিডনির একমাত্র স্টোন যেটা রেডিওলুসেন্ট সেটা কোন স্টোন? ইউরেট স্টোন, যেটা কিডনিতে ইউরেট স্টোন যেটা সেটা হচ্ছে রেডিওলুসেন্ট। আর সব স্টোন, আর যে 3 রকম স্টোন আছে, ট্রিপল ফসফেট স্টোন, অক্সালেট স্টোন, সিস্টিন স্টোন, এগুলি সবই রেডিওপেক। অনলি ইউরেট স্টোন ইজ রেডিওলুসেন্ট, এটা যেন খেয়াল থাকে, প্রায় জিজ্ঞাসা করা হয় ক্রস কোশ্চেনে। আচ্ছা, এরপরে যে পার্টটা আছে খুব ইম্পর্ট্যান্ট পার্ট, সেটা হচ্ছে হোয়াট আর দ্য ইন্ডিকেশন অফ কোলিডোকোটমি। গতদিন আমি একটু ধারণা দিয়েছিলাম। কোলিডোকোটমি মানে কি? এক্সপ্লোরেশন অফ দ্য কমন বাইল ডাক্ট। কমন বাইল ডাক্টকে যদি আমরা ওপেন করি, এক্সপ্লোর করি, সেটাকে হচ্ছে কোলিডোকোটমি। আর কমন বাইল ডাক্টের স্টোন যদি আমরা বের করে আনি, তার নাম হচ্ছে কোলিডোকোলিথোটমি। এটা কিন্তু পরীক্ষার সময় জিজ্ঞাসা করা হয়। কমন বাইল ডাক্টে স্টোন থাকলে সে অপারেশনের নাম কি? কোলিডোকোলিথোটমি। এইবার কখন আমরা কোলিডোকোটমি করব বা কমন বাইল ডাক্টকে ওপেন করব? কমন বাইল ডাক্টকে ওপেন করার নির্দিষ্ট কিছু ইন্ডিকেশন আছে। কখন আমরা প্রোস্টেট অপারেশন করব? প্রোস্টেটের ইন্ডিকেশন অফ প্রোস্টেটেক্টমি, এই কোশ্চেনটা এই ডিসকাশনের মধ্যে থাকার কথা ছিল কিন্তু নেই, কোনো কোশ্চেনই না ইন্ডিকেশন অফ প্রোস্টেটেক্টমি। এর কারণ হলো এই কোশ্চেনটা তোমাকে ভাইবা বোর্ডের থেকে বেশি জিজ্ঞাসা করা হবে লং কেসে। আগের দিনই বললাম, লং কেস যদি 15 জনের পরীক্ষা হয়, 10 জনেরই থাকবে প্রোস্টেট, সেক্ষেত্রে আমরা বেড সাইডে বেশি জিজ্ঞাসা করি। এখানে আলোচনা নাই, তারপরে আমি সুযোগ পেলে আলোচনা করে যাব। সেটা হলো ইন্ডিকেশন অফ কোলিডোকোটমি, যেভাবে উচ্চারণ করো না কেন, এটা পরিষ্কার ধারণা থাকতে হবে কখন আমরা কোলিডোকোটমি করব। 1 নম্বর হচ্ছে কোলিডোকোলিথিয়াসিস থাকে, বা আরেকভাবে যদি আমরা বলি, যদি স্টোন ইন দ্য কমন বাইল ডাক্ট থাকে। কমন বাইল ডাক্টে স্টোন থাকলে আমরা কোলিডোকোটমি করব, কিন্তু স্টোন থাকলে সে অপারেশনের নামটা হয়ে যাবে তখন স্টোন যদি আমরা বের করে আনি কোলিডোকোলিথোটমি। কিন্তু আগে তো আমরা কোলিডোকোটমি করব, আগে আমরা ল্যাপারোটমি করি, তারপর অন্য অপারেশন করি। তাহলে কোলিডোকোটমি করেই আমরা স্টোনটা যখন বের করে আনবো তখন অপারেশনের নাম হয়ে যাবে কোলিডোকোলিথোটমি। এটা যেন কনফিউশন না হয়। তাহলে একটা হচ্ছে স্টোন ইন দ্য কমন বাইল ডাক্ট থাকলে আমরা ইন্ডিকেশন যে কোলিডোকোটমি করব। আর কি ইন্ডিকেশন আছে? আরো অনেক ইন্ডিকেশন আছে। সেটা হচ্ছে অ্যাবনর্মাল ডাইলেটেশন অফ দ্য কমন বাইল ডাক্ট। আমরা আল্ট্রাসোনোগ্রামে দেখতে পেলাম যে কমন বাইল ডাক্টটা অ্যাবনর্মালি ডাইলেটেড, কিন্তু স্টোন দেখা যাচ্ছে না। তার মানে হয় স্টোন আছে অথবা তার ডিস্টালিক যে কোনো কিছু দিয়ে অবস্ট্রাকশন আছে, কিন্তু এক্সরেতে আমরা আল্ট্রাসোনোগ্রামে দেখা যাচ্ছে না। আল্ট্রাসোনোগ্রামে অনেক কিছু মিস করে আসতে পারি আমরা, সম্ভব নয়। তাহলে 1 নাম্বার হচ্ছে স্টোন ইন দ্য কমন বাইল ডাক্ট। 2 নাম্বার হলো অ্যাবনর্মাল ডাইলেটেশন অফ দ্য কমন বাইল ডাক্ট। অ্যাবনর্মাল কখন আমরা বলবো? কমন বাইল ডাক্টের ডাইলেটেশনকে অ্যাবনর্মাল কখন বলবো? যদি কমন বাইল ডাক্টের ডায়ামিটার 10 মিলিমিটারের বেশি হয় বা 1 সেন্টিমিটারের বেশি হয় ডায়ামিটার। নর্মালি ডায়ামিটার কত এটা জিজ্ঞাসা করবে, কমন বাইল ডাক্টের নর্মাল ডায়ামিটার কত? কমন বাইল ডাক্টের নর্মাল ডায়ামিটার বেলি ল্যাবে লেখা আছে 3 to 8 মিলিমিটার। 3 to 8 মিলিমিটার।
সেখানে আমরা 10 মিলিমিটারের বেশি যদি হয় আমরা বলবো এটা অ্যাবনর্মালি ডাইলেটেড, সেক্ষেত্রে কমন বাইল ডাক্ট এক্সপ্লোর করতে হবে। আর কোথায়? আর হচ্ছে কমন বাইল ডাক্ট আমরা পলিসিস্টেক্টমি করার পর, আগের থেকে আমাদের কোনো ডকুমেন্ট নাই, আগে আমরা অপারেশনের আগে আমাদের ইনভেস্টিগেশনে কোনো ডকুমেন্ট নাই, কিন্তু অপারেশন করার সময় আমরা কমন বাইল ডাক্ট পালপেট করে হাতে একটা পাথর পেলাম, তাহলেও কমন বাইল ডাক্ট এক্সপ্লোর করতে হবে। তাহলে সেটা হবে কি? পালপাবেল স্টোন ইন দ্য কমন বাইল ডাক্ট। আল্ট্রাসোনোগ্রাম বা অন্য কোনো পরীক্ষায় পাওয়া যাচ্ছে না, কিন্তু হাত দিয়ে যখন আমরা ফিল করব তখন আমরা স্টোন পাচ্ছি, তাহলে এটাকে আমরা বলবো পালপাবেল স্টোন ইন দ্য কমন বাইল ডাক্ট। এরপর আসে 4 নম্বরে মিসড স্টোন। মিসড স্টোন কথাটার মানে কি? যে গল ব্লাডারে আল্ট্রাসোনোগ্রামে দেখা গেছিল 4টা পাথর আছে, 5টা পাথর আছে, কিন্তু পলিসিস্টেক্টমি অপারেশন করার পর গল ব্লাডার ওপেন করে আমি দেখলাম সেখানে 3টা পাথর আছে বা 2টা পাথর আছে, একটা বা 2টা পাচ্ছি না। তাহলে পাথরটা গেল কোথায়? তাহলে এটা অপারেশনের সময় আমাদের ম্যানিপুলেশনের সময় কোনোভাবে এটা স্লিপ করে কমন বাইল ডাক্টে চলে গেছে, তাহলে সেটাকে বলি আমরা মিসড স্টোন, মিস হয়ে গেছে। অথবা গল ব্লাডার ওপেন করে দেখলাম যে একটা স্টোন আর একটা, যদি একাধিক স্টোন থাকে একটার গায়ে একটা লাগানো থাকে, একটার গায়ে একটা লাগানো থাকে, তো দেখলাম যে আমরা এক জায়গায় একটা ফ্যাসেট দেখা যাচ্ছে, কোনো স্টোন নাই, তার মানে ওই ফ্যাসেট থেকে স্টোনটা সরে গেছে, ইমপ্রেশন দেখা যাচ্ছে। গল ব্লাডারে অ্যারেঞ্জমেন্টের মধ্যে একটা ইমপ্রেশন দেখা যাচ্ছে, কিন্তু ওই স্টোনটার আমি পাচ্ছি না, তো সেক্ষেত্রে আমি ধরে নেব স্টোনটা কোনোভাবে স্লিপ করে চলে গেছে, সেক্ষেত্রেও আমাকে কমন বাইল ডাক্ট ওপেন করতে হবে। তাহলে এটাকে আমরা বলি মিসড স্টোন। মিসড স্টোন, কোনো কারণে স্টোনটা মিস হয়ে গেছে। আর কি হতে পারে? গল ব্লাডারের মধ্যে যদি ওয়ার্ম থাকে, ওয়ার্ম ইন দ্য কমন বাইল ডাক্ট, গল ব্লাডারে বলছি কেন, ভুল বলছি, কমন বাইল ডাক্টের মধ্যে যদি ওয়ার্ম থাকে তাহলে আমাদের ওপেন করতে হবে। আর একটা হচ্ছে হিস্ট্রি অফ জন্ডিস যদি থাকে, এটা আরো আগেই বলা উচিত ছিল, রোগীর কোলিলিথিয়াসিস আছে উইথ হিস্ট্রি অফ জন্ডিস আছে, তাহলেও কমন বাইল ডাক্ট ওপেন করতে হবে। তাহলে জন্ডিসটা তো গল ব্লাডারের পাথরের জন্য হওয়ার কথা না, স্টোন কমন বাইল ডাক্টে আর না আটকালে পারে জন্ডিস যাবে না, গল ব্লাডারে পাথর 10 বা 20 বছর থাকলেও কখনো জন্ডিস যাবে না, যত সময় কমন বাইল ডাক্টে ফ্লো অবস্ট্রাকশন না হবে। তাহলে এটা আরো আগে বলতে হবে। এই কয়টা মোটামুটি বললে হবে, আরো আছে সেটা তোমাদের বলার দরকার নাই। তাহলে কি কি বললাম? 1 নাম্বার হচ্ছে আরেকটা জিনিস ভুলে গেছি, সেটা হচ্ছে অবস্ট্রাকটিভ জন্ডিস। রোগীর যদি অবস্ট্রাকটিভ জন্ডিস থাকে তাহলে কমন বাইল ডাক্ট ওপেন করতে হবে। অবস্ট্রাকটিভ জন্ডিসের কারণ আমরা জানি না, কিন্তু তার অবস্ট্রাকটিভ জন্ডিস আছে উইথ ডাইলেট, আচ্ছা এটা বলার দরকার নাই, জন্ডিস বললেই হবে, অবস্ট্রাকটিভ জন্ডিস আলাদা করে বলার দরকার নেই, তুমি তো কোলিডোকোলিথিয়াসিস বলেই ফেলছো, এটা বলার দরকার নেই। তাহলে কি কি বললাম আমি? 1 নাম্বার হচ্ছে স্টোন ইন দ্য কমন বাইল ডাক্ট অর কোলিডোকোলিথিয়াসিস। 2 নাম্বার হচ্ছে অ্যাবনর্মাল ডাইলেটেশন অফ দ্য কমন বাইল ডাক্ট। 3 নাম্বার হচ্ছে কোলিলিথিয়াসিস উইথ হিস্ট্রি অফ জন্ডিস, কোলিলিথিয়াসিস উইথ হিস্ট্রি অফ জন্ডিস। 4 নাম্বার হচ্ছে পালপাবেল স্টোন ইন দ্য কমন বাইল ডাক্ট। 5 নাম্বার হচ্ছে মিসড স্টোন। 6 নাম্বার হচ্ছে ওয়ার্ম ইন দ্য কমন বাইল ডাক্ট। এগুলো একদম ভুললে চলবে না, পাশ করতে পরীক্ষা হলে গেলে এগুলো পড়ে যেতে হবে। তাহলে দিজ আর দ্য ইন্ডিকেশন অফ কোলিডোকোটমি অর এক্সপ্লোরেশন অফ দ্য কমন বাইল ডাক্ট। গতদিন আমি যে টি টিউব পড়িয়েছিলাম, এই সব জায়গায় টি টিউবের অ্যারেঞ্জমেন্ট নিয়ে চিকিৎসা করতে হবে, এবং সেখানে আমি বলেছিলাম যে কোলিডোকোটমির ইন্ডিকেশন আমরা পরে বলবো। আচ্ছা, এর পরের টোকেনে কোশ্চেন আছে, তোমাদের তো কোশ্চেন দিয়ে দেওয়া হয়েছে। হোয়াট ইজ হেমাচুরিয়া? ডেফিনেশন অফ হেমাচুরিয়া। হেমাচুরিয়া কি জিনিস? হোয়াট ইজ হেমাচুরিয়া এটা তোমরা জানো। হেমাচুরিয়া হচ্ছে প্যাসেজ অফ ব্লাড মিক্সড ইউরিন। ব্লাড মিক্সড ইউরিন হেমাচুরিয়া। শুধু ব্লাড যদি যায় আমরা বলি ব্লিডিং পার ইউরেথ্রা বেসিক্যালি।
শুধু ব্লাড যদি ইউরেথ্রা দিয়ে পাস করে। হেমাচুরিয়া হচ্ছে ব্লাড মিক্সড ইউরিন, প্যাসেজ অফ ব্লাড মিক্সড ইউরিন ইজ হেমাচুরিয়া। এবার কজ অফ হেমাচুরিয়া, হেমাচুরিয়ার কজ জিজ্ঞাসা করা হবে। সব জায়গায় ন্যাচারাল প্যাসেজ দিয়ে ব্লিডিং যাওয়ার যে কোনো জায়গায় গেলেই ইট ইজ অলওয়েজ অ্যাবনর্মাল, অলওয়েজ অ্যালার্মিং। যে কোনো ন্যাচারাল প্যাসেজ দিয়ে যদি ব্লাড যায় ইট ইজ অলওয়েজ অ্যালার্মিং, ইট ইজ অলওয়েজ অ্যাবনর্মাল। হেমাচুরিয়ার কজ তোমাকে বিভিন্নভাবে তুমি বলতে পারো বা তোমাকে বিভিন্নভাবে জিজ্ঞাসা করা হতে পারে। একটা জিজ্ঞাসা করা হতে পারে, তুমি বলো পেনফুল হেমাচুরিয়া, পেনলেস হেমাচুরিয়ার কজ বলো। অথবা তুমি বলো যে হেমাচুরিয়ার কিডনির কজগুলি বলো, হেমাচুরিয়ার ইউরিনারি ব্লাডারের কজগুলি বলো। তাহলে তোমাকে আলাদা আলাদা করে বলতে হতে পারে, প্রস্তুতি থাকতে হবে ওইভাবে। আবার তুমি বলতে পারো তুমি প্রি রেনাল, রেনাল, পোস্ট রেনাল, মেডিসিনালরা যেভাবে বলে যে কোনোভাবে তুমি বলতে পারো। সুতরাং জানা থাকলে তুমি সব বলতে পারবে। আমি এক এক করে বলি। প্রি রেনাল মানে কি? প্রি রেনাল মানে সিস্টেমিক যে কজগুলো আছে, অন্য সব ন্যাচারাল প্যাসেজ দিয়েও সেখানে ব্লিডিং হতে পারে, এখানে একটা অতিরিক্ত যোগ হবে। সেগুলো কি কি? প্রি রেনাল কজের মধ্যে ব্লিডিং ডিজঅর্ডার, অল ব্লিডিং ডিজঅর্ডার। ব্লিডিং ডিজঅর্ডার মানে হিমোফিলিয়া, পারপুরা, অ্যান্টিকোয়াগুল্যান্ট থেরাপি, লিউকেমিয়া, এগুলো আলাদা করে যদি বলো, লিউকেমিয়া তুমি আলাদা করে বলতে পারো, কিন্তু এগুলো ব্লিডিং ডিজঅর্ডারের মধ্যে আসে। আর একটা এখানে যোগ হবে, সেটা হলো হাইপার টেনশন। প্রি রেনাল কজের মধ্যে হাইপার টেনশন। আর রেনাল কজের মধ্যে কি কি আছে? রেনাল কজের মধ্যে আছে তোমার এখানে কি কি হতে পারে? কিডনিতে ইনফেকশন হতে পারে, ইনফেকশন ছাড়া ইনফ্লামেশন হতে পারে, ইনফেকশন হতে পারে, ইনফেকশন ছাড়া আলাদা ইনফ্লামেশন হতে পারে। তারপর এখানে কিডনি টিউবারকুলোসিস হতে পারে, টিউমার হতে পারে, স্টোন হতে পারে, তারপরে ট্রমা হতে পারে কিডনিতে। ঠিক এই কজগুলো আবার ইউরেটারেও হতে পারে। পোস্টেরাল কজের মধ্যে ইউরেটার আসবে, ব্লাডার আসবে, ইউরেথ্রা আসবে। ইউরেটারের মধ্যে ইনফ্লামেশন হতে পারে, স্টোন হতে পারে, ট্রমা হতে পারে, টিউমার হতে পারে, টিউবারকুলোসিস হতে পারে। টিউবারকুলোসিস এনি লিভিং টিস্যুতে হতে পারে। ইউরিনারি ব্লাডারে একই কথা, ইনফেকশন হতে পারে, ট্রমা হতে পারে, স্টোন হতে পারে, তারপর টিউবারকুলোসিস হতে পারে। এখানে আর একটা টিউবারকুলোসিসের বাইরে ইনফেকশনের মধ্যেই যায়, সেটা আমরা বলি ইনফেস্টেশন। ইনফেস্টেশন, ইনফেকশন আমরা বলি না, মানে প্যারাসাইট দিয়ে যেটা হয়। প্যারাসাইট নিজে বসবাস করে কিন্তু ইনফ্লামেশন তৈরি করে না, সেটা সেটা হিস্টোসোমা কি বলে? সিস্টোসোমিয়াসিস, সিস্টোসোমা হেমাটোবিয়াম, সিস্টোসোমা হেমাটোবিয়াম। এটা হেমাচুরিয়ার একটা কজ, পেনলেস হেমাচুরিয়া হয়। তাহলে দিস ইজ ব্লাডারের কজ। এরপরে ইউরেথ্রার কজের মধ্যে তুমি প্রোস্টেটের কজগুলো বা আদার কজ এইগুলো পরপর বলে যেতে পারো, আমি জাস্ট বলে যাচ্ছি। এইবার যদি তোমাকে জিজ্ঞাসা করা হয় পেনলেস কজগুলি বলো, পেনফুল কজগুলি বলো, ফ্রিকোয়েন্টলি এটা জিজ্ঞাসা করা হয়। পেনফুল হেমাচুরিয়া, পেনলেস হেমাচুরিয়া। মানে হেমাচুরিয়ার সাথে পেন থাকবে, হেমাচুরিয়ার সাথে পেন থাকবে না। হেমাচুরিয়ার সাথে পেন থাকবে না কিসে কিসে? ইম্পর্টেন্ট লোকাল কজগুলো আমরা বলি, যদি বলি টিউমার, টিউবারকুলোসিস, এই দুটো অবশ্যই বলতে হবে। টিউমার, টিউবারকুলোসিস, এটা হলো লোকাল কজের মধ্যে, সব জায়গায় এই কজগুলি আসবে। টিউমার, টিউবারকুলোসিস, এটাই পেনলেস হবে। যে কোনো টিউমার যদি হয় কিডনি বা যে কোনো জায়গায় টিউমার হয়, টিউবারকুলোসিস। আর হচ্ছে অতিরিক্ত যদি আমি যোগ করি ওই যে লোকাল কজের মধ্যে সিস্টোসোমিয়াসিস, আমি সব একসাথে বলছি, সিস্টোসোমিয়াসিস। তারও নিচে আসলে পারে প্রোস্টেট, হ্যাঁ, বিপিএইচ, বিপিএইচ এর জন্যও পেনলেস হেমাচুরিয়া হবে। আরেকটা না বললেই নয়, সেখানে অলওয়েজ আমরা বলতে চাই হাইপার টেনশন। হাইপার টেনশন যদি আনকন্ট্রোলড হাইপার টেনশন হলেও হেমাচুরিয়া হতে পারে। আদার যেসব সিস্টেমিক কজ আছে বা প্রিরেনাল কজ আছে তাও এর মধ্যে আসবে, ওই ব্লিডিং ডিজঅর্ডার সব এর মধ্যে আসবে। বলো আর না বলো, কিন্তু এগুলো বলতে হবে। টিউবারকুলোসিস, টিউমার, সিস্টোসোমিয়াসিস, হাইপার টেনশন, এগুলো তোমাকে অবশ্যই বলতে হবে। এইবার বাদ বাকি যে কজগুলো আছে সেগুলো হচ্ছে পেনফুল কজ। পেনফুল কজগুলো কি হবে? ট্রমা, ইনফেকশন, স্টোন, এই তিনটা যে কোনো জায়গায় যদি হয় তাহলে ইনফেকশন, স্টোন, ট্রমা, ইনফেকশন, স্টোন, ট্রমা, এই তিনটা কজে যদি ব্লিডিং হয় যে কোনো লেভেলে তাহলে সেটা পেনফুল হবে।
এটা যেন খেয়াল থাকে। তাহলে এইভাবে তোমাকে আলাদা আলাদা করে বলতে হবে। পেনফুল হেমাচুরিয়া, পেনলেস হেমাচুরিয়া। কমনেস্ট কজ অফ হেমাচুরিয়া কি ওয়ার্ল্ড ওয়াইড? কমনেস্ট কজ অফ হেমাচুরিয়া ইজ ইউটিআই, ইনফেকশন, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। এটা যেন খেয়াল থাকে, কমনেস্ট কজ সারা পৃথিবীব্যাপী। তাহলে আমি হেমাচুরিয়ার কজগুলি বললাম, এটা বিভিন্নভাবে জিজ্ঞাসা করা হবে। এরপরের পার্ট হচ্ছে কোশ্চেন, মেনশন দ্য ইম্পর্ট্যান্ট কজেস অফ পেনলেস হেমাচুরিয়া। আমি অলরেডি বলে ফেলছি পেনলেস হেমাচুরিয়া ইম্পর্ট্যান্ট কজ। তাহলে কি বলতে হবে? আমি কিন্তু বেসিক্যালি সার্জিক্যাল কজগুলোর উপর বেশি জোর দিয়েছি। মেডিকেল কজ আরও কিছু আছে, যে পাইলন নেফ্রাইটিস আছে, এজিএন অ্যাকুট গ্লোমেরুলোনেফ্রাইটিস, এখানেও হেমাচুরিয়া হয়, সেগুলি আলাদা, আমি সেটা জোর দিচ্ছি না। আরও অনেক কজ আছে হেমাচুরিয়া হয়, কিন্তু আমি বেসিক্যালি সার্জিক্যাল কজগুলো বেশি বলতে চাচ্ছি। পেনলেস হেমাচুরিয়া বললে টিউমার, টিউবারক্লোসিস, সিস্টোসোমিয়াসিস, হাইপারটেনশন উইথ আদার যেগুলো ব্লিডিং ডিজঅর্ডার, এগুলো তোমাকে বলতে হবে পেনলেস হেমাচুরিয়া। এর পরের টোকেনে কোশ্চেন হচ্ছে মেনশন দ্য ফিচার্স অফ এম্পাইমা গল ব্লাডার। এটা আগের দিনও আলোচনা করেছি একটু, আবার আমরা বলবো। এম্পাইমা গল ব্লাডার, হোয়াট ইজ এম্পাইমা গল ব্লাডার? কালেকশন অফ পাস ইন দ্য গল ব্লাডার বা প্রুলেন্ট কালেকশন ইন দ্য গল ব্লাডার, বা collection of pus in the gallbladder is called empyema gallbladder. empyema gallbladder এর ফিচার কি হবে? রোগী কমপ্লেন কি করবে? রোগীর সিমটম হবে সিভিয়ার অ্যাবডোমিনাল পেন। কোথায়? আপার অ্যাবডোমিনাল পেন, সিভিয়ার আপার অ্যাবডোমিনাল বা রাইট আপার অ্যাবডোমিনাল পেন। আর কি সিমটম কমপ্লেন করবে সে? অ্যাবডোমিনাল পেনের সঙ্গে তার ফিভার থাকবে। হিস্ট্রি অফ তার গলস্টোন ডিজিজ, মানে পুরো আগের থেকেই সে জানতো তার গল ব্লাডারে পাথর আছে, অথবা প্রিভিয়াস হিস্ট্রি অফ অ্যাকিউট কলিসিস্টাইটিস, যে কোনো একটা আগেও এরকম একটা অ্যাটাক হয়েছে বা গল ব্লাডারের ব্যথা হয়েছিল, পরীক্ষা নিরীক্ষা করে বলছিল এটা গল ব্লাডারের ব্যথা, এটা সে বলতে পারে, নাও বলতে পারে। এরকম হিস্ট্রিটা এখানে বলে যাওয়া ভালো। হিস্ট্রি অফ কলিসিস্টাইটিস অর কলিলিথিয়াসিস, হ্যাঁ, সেখানে কলিসিস্টাইটিস কলিলিথিয়াসিস কি থাকে? রিকারেন্ট অ্যাবডোমিনাল পেনের হিস্ট্রি থাকে, ফ্ল্যাটুলেন্ট ডিসপেপসিয়া, ফ্ল্যাটুলেন্ট তো না, ফ্যাটি ফুড ইনটলারেন্স, কারণটা আসবে ফ্যাটি ফুড ইনটলারেন্স, মাংস নিয়ে এসছে বলে। তাহলে তাহলে আমরা বললাম যে এম্পাইমা গল ব্লাডারের সিমটমগুলি। সাইন কি হবে? সাইন আমাকে বলতে হবে প্রথমে জেনারেল এক্সামিনেশনে আমরা পেশেন্ট অ্যানশাস থাকবে, যেহেতু তার অ্যাকুট ইনফ্লামেশন আছে, পেশেন্ট অ্যানশাস থাকবে, পেশেন্টের ফিভার থাকবে, ট্যাকিকার্ডিয়া থাকবে। লোকাল এক্সামিনেশন করলে কি পাবো আমি? বাল্কি আপার অ্যাবডোমেন পেতে পারি, রাইট আপার অ্যাবডোমেনে বাল্কি পেতে পারি, রেস্ট্রিকশন অফ মুভমেন্ট থাকবে রাইট আপার অ্যাবডোমেনে, ইনস্পেকশনে আমি এটা পেলাম। প্যালপেশন করলে আমি টেন্ডারনেস পাবো, রাইট হাইপোকন্ড্রিয়ামে টেন্ডারনেস পাবো, একটা ইল ডিফাইন্ড ম্যাস পাবো। এখানে একদম গল ব্লাডারের যে ফিচার গতদিন বলেছিলাম যে 5টা ফিচার থাকে গল ব্লাডার, 5টা বা 6টা, সেটা ওরকম আমরা পাবো না। ইনফ্লামেশনের জন্য এখানে একটা ম্যাস তৈরি হয়ে থাকবে। আর মারফিস সাইনও পজিটিভ হবে, বস সাইনও পজিটিভ হবে, ইউজুয়ালি তাই হয়। আমরা অসকালটেশন করলে বাউল সাউন্ড পাবো, আমরা কোনো অসুবিধা নেই, বাউল সাউন্ড থাকবে। তাহলে দিজ আর দ্য এক্সামিনেশন ফাইন্ডিং অফ এ এম্পাইমা গল ব্লাডার। আর যদি আমরা মিউকোসিল এক্সামিন করি তাহলে কিছুই পাবো না, শুধু আমরা একটা টিপিক্যাল গল ব্লাডারের ম্যাস পাবো, গল ব্লাডারের যেসব ফিচার সেগুলি পাবো, একটা এনলার্জ গল ব্লাডার পাবো রাইট হাইপোকন্ড্রিয়ামে,
টিপিক্যাল একটা, আর কোনো সিমটম তার থাকবে না। সিমটম থাকবে সে বড় জোর বলতে পারে যে আমার অ্যাবডোমেনে একটা ম্যাস আছে, পেনলেস ম্যাস আমি ফিল করতে পারি, হাত দিলে একটা চাকা পাই আমি, এর বেশি আর কিছু সে বলবে না। হিস্ট্রি অফ লিথিয়াসিস বা অ্যাকুট কোলিসিস্টাইটিস থাকতে পারে, সাধারণত অ্যাকুট কোলিসিস্টাইটিস থাকে না, পলিলিথিয়াসিসের হিস্ট্রি থাকতে পারে। তার আগে কোনো কারণে আল্ট্রাসোনোগ্রাম করা হয়েছিল, দেখা গেছিল যে সেখানে পিত্তথলিতে পাথর আছে। পলিসিস্টাইটিস হয়ে গেলে কিন্তু সাধারণত মিউকোসিল হয় না, কারণ পলিসিস্টাইটিস হলে পারে ইনফ্লামেশন হয়, ফাইব্রোসিস হয়, ওয়াল ঠিক হয়ে যায়, সেক্ষেত্রে ইনফ্লামেশন থাকে, সাধারণত হয় সেটা এম্পাইমা গল ব্লাডার কমপ্লিকেশন হিসাবে। আর পলিলিথিয়াসিসের সাথে যদি পলিসিস্টাইটিস না থাকে তাহলে সাধারণত এম্পাইমা গল ব্লাডার হয়, এর ব্যতিক্রমও হতে পারে। এই জন্য আমি সাধারণত কথাটা বললাম যে একটার সাথে আর একটার এভাবে অল্টারনেটিভলি হতে পারে। কোশ্চেনের দ্বিতীয় পার্ট হচ্ছে হোয়াট ইনভেস্টিগেশন ইউ সাজেস্ট। তুমি এম্পাইমা গল ব্লাডার ক্লিনিক্যালি তোমার কাছে মনে হলো, তুমি ডায়াগনোস, একটাই উত্তর, আমি ডায়াগনোসিস করার জন্য একটা আল্ট্রাসোনোগ্রাম অফ দ্য হেপাটোবিলিয়ারি সিস্টেম করব, কথাটা এইভাবে হবে, উইথ প্যানক্রিয়াস। তুমি হোল অ্যাবডোমেন বলতে পারবে না, এটা সবাই পছন্দ করে না। হোল অ্যাবডোমেন তুমি কেন বলবা? তোমার যেটুকুন দরকার সেইটুকুন যদি তুমি ইনভেস্টিগেশন চাও, তাহলে সোনোলজিস্ট ওই অংশের রিপোর্টটা সুন্দর করে অনেক সময় ধরে রেখে ভালো একটা রিপোর্ট দেখবে। তোমার সিমটম সাইন হচ্ছে গলব্লাডার লিশানের, তোমার প্রস্রাবের থলি দেখার দরকারটা কি? দেখার তো কোনো দরকার নেই, তার পয়সা বেশি লাগবে, রিপোর্ট হবে ইনএফিশিয়েন্ট রিপোর্ট হবে, ইমপ্রপার হিস্ট্রি হবে, তারপর হচ্ছে আমাদের ন্যাশনাল ম্যান পাওয়ার লস হবে, অপ্রয়োজনে সময় নষ্ট হবে। সুতরাং তোমাকে করতে হবে আল্ট্রাসোনোগ্রাম অফ দ্য হেপাটোবিলিয়ারি সিস্টেম ইনক্লুডিং উইথ প্যানক্রিয়াস বা ইনক্লুডিং প্যানক্রিয়াস, এটুকুন করলেই হবে, আর কিছু লাগবে না। তোমাকে বলা হয়েছে ডায়াগনোসিস করার জন্য, অ্যাসেস করতে বলা হয় নাই। ডায়াগনোসিস করার জন্য এটুকুনই দরকার, এর বেশি দরকার নেই। এর পরের কোশ্চেন আছে আমাদের, হোয়াট আর দ্য টাইপস অফ রেনাল স্টোন। ভেরি গুড, মেনশন দ্য অপশনস অফ ম্যানেজমেন্ট অফ রেনাল স্টোন। আগেই বলেছি রেনাল স্টোন কি কি টাইপের হয়। রেনাল স্টোন হয় কি আমরা আগেই বলেছি, ফসফেট স্টোন, অক্সালেট স্টোন, ইউরেট স্টোন, সিস্টিন স্টোন। কোনো কোনো বইতে আরও 2-3টা স্টোনের নাম আছে, এটা গুরুত্বপূর্ণ না। জ্যান্থিন স্টোন, আরও অনেক ছোট ছোট কোনো নাম আছে, এগুলো গুরুত্বপূর্ণ না। বেশি কথা বলার দরকার নাই, প্রয়োজনীয় কথা বলতে হবে, অপ্রয়োজনীয় কথা বললে বিপদ হওয়ার ঝুঁকি বেশি। রেনাল স্টোন এটা হচ্ছে কেমিক্যাল কনস্টিটিউশন অনুযায়ী। আর একটা হচ্ছে প্যাথোলজিক্যালি আমরা স্টোনকে প্রাইমারি রেনাল স্টোন, সেকেন্ডারি রেনাল স্টোন, আগের দিনও বলছি প্রাইমারি রেনাল স্টোন, সেকেন্ডারি স্টোন। স্টেরাইল ইউরিনে স্টোন হয় সেটা প্রাইমারি স্টোন, হ্যাঁ। আর সেকেন্ডারি স্টোন হচ্ছে ইনফেক্টেড স্টোন অথবা আদার প্যাথোলজিক্যাল কন্ডিশনের জন্য যদি স্টোন হয় তাহলে সেটা হবে সেকেন্ডারি স্টোন। তোমাদের এই কেমিক্যাল টাইপ অফ স্টোনটা বেশি মনে রাখতে হবে, ফসফেট স্টোন, অক্সালেট স্টোন, ইউরেট স্টোন, সিস্টিন স্টোন। এটা অনেক সময় দেওয়া হতে পারে, দেওয়া হতে পারে। এটা বিশেষ করে যখন স্পেসিমেন পড়ানো একটু আর একটু ডিটেল জানলে সুবিধা হবে। এখানে আরেকটা কোশ্চেন আছে, মেনশন দ্য অপশন অফ ম্যানেজমেন্ট অফ রেনাল স্টোন। ভেরি গুড, এটা খুব জিজ্ঞাসা করা হয় এই কোশ্চেনে যদি তুমি থাকো, যে রেনাল স্টোন কিভাবে, রেনাল যে কিডনিতে স্টোন হয় তাকে আমরা কি বলি? নেফ্রোলিথিয়াসিস, নেফ্রোলিথিয়াসিস। আর যদি রেনাল পেলভিসে থাকে পাইলোলিথিয়াসিস। পাইলো স্টোন হলে আমরা যদি কিডনি কেটে অপারেশন করে কিডনি কেটে বের করে আনি সেটাকে আমরা বলবো নেফ্রোলিথোটমি। এই টার্মগুলো কিন্তু জানতে চাইবে, নেফ্রোলিথোটমি। আর
স্টোনটা এত বড়, রেনাল আচ্ছা রেনাল পেলভিসে আছে, পেলভিসের থেকে যদি স্টোনটাকে আমরা কেটে বের করে আনি তাকে আমরা বলবো পাইলোলিথোটমি। কিন্তু স্টোনটা এত বড় যে রেনাল পেলভিসে কাটলে হচ্ছে না, কিডনির কি বলে মাইনর ক্যালিক্স মেজর ক্যালিক্স পর্যন্ত এক্সটেন্ড করতে হচ্ছে, বিশেষ করে স্টাগহর্ন ক্যালকুলাস যেটা। সরি আমি একটা টেলিফোন ধরে নিই। সরি, অফিসিয়াল টেলিফোন ছিল। কি বলছিলাম যে যদি স্টোনটা এত বড় হয়, স্টাগহর্ন ক্যালকুলাস, এটা রেনাল পেলভিস, রেনাল মাইনর ক্যালিস, মেজর ক্যালিস সব জায়গায় হরিণের সিংহের মতো ছবি দেখছো তোমরা, বিশাল একটা স্টোন থাকে, যেটা শুধু রেনাল পেলভিস কেটে বের করা সম্ভব না। এটাকে বের করতে হলে রেনাল ক্যালিসে ঢুকতে হয় বা ইনসিশনটা বড় করে দিতে হয়, কিডনির দিকে এক্সটেন্ড করতে হয়। তখন তাকে বলে কি এক্সটেন্ডেড পাইলোনেফ্রোলিথোটমি। এক্সটেন্ডেড পাইলোনেফ্রোলিথোটমি মানে আমি এক্সটেন্ড করলাম কিডনি পর্যন্ত। হ্যাঁ, তাহলে পাইলোলিথোটমি, নেফ্রোলিথোটমি, এক্সটেন্ডেড পাইলোনেফ্রোলিথোটমি। আচ্ছা, যদি ইউরেটারে স্টোন হয় তাহলে আমরা যদি কেটে বের করি তাহলে ইউরেটারো লিথোটমি। ইউরিনারি ব্লাডারের স্টোন যদি আমরা কেটে বের করি সিস্টোলিথোটমি। এই টার্মগুলো যেন খেয়াল থাকে, টার্মগুলো কিন্তু জিজ্ঞাসা করবে। এটা হলো আমরা কেটে বের করলাম। কিভাবে বের করা স্টোন, স্টোন কিভাবে বের করা যায়? আর একটা বের করা যায়, তোমরা নাম শুনছো জানো, পিসিএনএল। পারকিউটেনিয়াস নেফ্রোলিথোটমি। কথাটার মানে কি? এটা পিছন দিক দিয়ে ইনস্ট্রুমেন্ট বা ক্যানুলার মতো, মোটা ক্যানুলা বা শীতের মতো ঢুকাই দেওয়া হয়, রেনাল পেলভিসে বা রেনাল ক্যালিসে ঢুকাই দেওয়া হয় সোনোলজিক গাইডে, বা ইয়ে কি বলে এটাকে এক্সরে যেটা করা হয় আন্ডার ফ্লুরোস্কোপিক গাইডে, সরি সোনোলজিক গাইডে বা ফ্লুরোস্কোপিক গাইডে এটাকে ঢুকাই দেওয়া হয়, একটা শীত ঢুকাই দেওয়া হয়, ওর মধ্যে ইনস্ট্রুমেন্ট দিয়ে, স্পেশাল ইনস্ট্রুমেন্ট ওই ফানেলটার মধ্যে বা শীতটার মধ্যে দিয়ে ঢুকায়ে স্টোনটাকে বের করে নেওয়া হয়। ডরমিয়া বাস্কেটের মধ্যে স্পেশাল ইনস্ট্রুমেন্ট আছে, সেটাকে বলি আমরা পারকিউটেনিয়াস। মানে পেট কাটতে হলো না, বড় করে কাটতে হলো না, চামড়ার থেকে কিউটেনিয়াস, পারকিউটেনিয়াস স্কিন থেকে আমরা কিডনি পর্যন্ত, পারকিউটেনিয়াস নেফ্রোলিথোটমি, পারকিউটেনিয়াস পিসিএনএল। এটা কিন্তু জিজ্ঞাসা করে অনেক সময়, কারণ আধুনিক চিকিৎসা পদ্ধতি পিসিএনএল দিয়ে অনেক কিছু করা যায়, বায়োপসি করা যায়, অনেক কিছু করা যায়, স্টোন বের করা তার মধ্যে একটা ইম্পর্ট্যান্ট অপারেশন। আচ্ছা, আর ইউরিনারি ব্লাডের থেকে স্টোন আর কিভাবে বের করা যায়, এটা একটা প্রায় জিজ্ঞাসা করা হয়। একটা তো আমরা কেটে বের করলাম, এটাই কেটে আজকাল আর স্টোন খুব একটা বের করা হয় না। ইউরিনারি ব্লাডার কেটে স্টোন বের করা এটা পুরনো চিন্তা ভাবনা। এখন নতুন কিভাবে করা হয়, ইউরেথ্রা দিয়ে ইনস্ট্রুমেন্ট ঢুকায় আমরা স্টোন বের করে আনতে পারি। সেটাকে কি বলে? সিস্টোস্কোপিক ইভাকুয়েশন অফ স্টোন, সিস্টোস্কোপিক রিমুভাল। সিস্টোস্কোপ দিয়ে আমরা ওর মধ্যে স্টোন, সিস্টোস্কোপিক রিমুভাল অফ স্টোন। এটা হলো আমরা স্টোনটাকে বের করে আনলাম। আর একটা চিকিৎসা পদ্ধতি আছে, স্টোনটাকে আমরা ভেঙে দিতে পারি, সেটা বলে আমরা লিথোট্রিপসি। মেশিন দিয়ে লিথোট্রাইট দিয়ে ভেঙে আমরা স্টোনটাকে বাইর করে নিয়ে আসতে পারি, লিথোট্রিপসি। তাহলে সিস্টোলিথোটমি, সিস্টোস্কোপিক রিমুভাল অ্যান্ড লিথোট্রিপসি, এগুলো কিন্তু জিজ্ঞাসা করবে। এটা হলো ইউরিনারি ব্লাডারের ক্ষেত্রে, কিন্তু কোশ্চেন ছিল
তুমি বলবা, সেটা হলো একটা অপারেশন করে অপারেশন, যেটাকে বলি আমরা নেফ্রোলিথোটমি, আর অপারেশন না করে স্পেশাল মিনিমাম কি বলে মিনিমালি ইনভেসিভ সার্জারি যেটা, সেটা হচ্ছে পিসিএনএল। আচ্ছা, এর পরের কোশ্চেন আমাদের, হোয়াট আর দ্য মেথড অফ কলিসিস্টেক্টমি। হ্যাঁ, ভেরি গুড, মেথড অফ কলিসিস্টেক্টমি এটা তোমরা জানো। এখানে অনেক কোশ্চেন আছে, গল ব্লাডারের কোশ্চেন তুমি যা তুলবা তা জিজ্ঞাসা করা হবে না, আরও অনেক ভ্যারিয়েবল কোশ্চেন জিজ্ঞাসা করা হবে। ফার্স্ট কোশ্চেন হচ্ছে, গল ব্লাডারে ইনফ্লামেশন হলে আমরা তাকে কি বলি? আমরা বলি কলিসিস্টাইটিস। অ্যাকুট হলে অ্যাকুট কলিসিস্টাইটিস, ক্রনিক হলে ক্রনিক কলিসিস্টাইটিস। আর স্টোন হলে আমরা বলি, এগুলো কিন্তু মনে হচ্ছে যে এত এইসব কথা আমি কেন বলছি, পরীক্ষার সময় কিন্তু তোমরা এইগুলোই মিস করো, এবং এগুলো মিস করা কিন্তু অপরাধ, ইমপ্রেশন সাংঘাতিক রকম খারাপ হয়ে যায়। এর জন্য 50 ইয়ারে ওঠা লাগে না, এটা তোমার ওই ইয়ের থেকে অ্যানাটমি পড়ার পরই জানার কথা এটা। আর গল ব্লাডারে যদি স্টোন হয় তাকে আমরা বলি কলিলিথিয়াসিস। দুটোই যদি একসাথে থাকে, গল ব্লাডারে স্টোন আছে প্লাস ইনফ্লামেশন আছে, তাহলে একসঙ্গে আমরা বলবো কি বলা যায় একসঙ্গে? আমি লেকচার ক্লাসের সময় অনেক সময় এটা বলার চেষ্টা করছি, ক্লাস ওয়ার্ডে ক্লাস সময়, সেটা হচ্ছে একসঙ্গে স্টোনও আছে, হ্যাঁ, ক্যালকুলাস কলিসিস্টাইটিস। তোমাদের মনে করার জন্য আমি একটু দেরি করে বললাম, ক্যালকুলাস কলিসিস্টাইটিস। যদি ক্রনিক হয়, ক্যালকুলাস ক্রনিক কলিসিস্টাইটিস, ক্যালকুলাস অ্যাকিউট কলিসিস্টাইটিস। স্টোনও আছে, ইনফ্লামেশন আছে, এক কথায় উত্তর। তুমি বললে কলিলিথিয়াসিস উইথ কলিসিস্টাইটিস, এটা ভালো শোনায় না, স্মার্টলি কথা বলতে হবে। একসঙ্গে দুটো থাকলে একসঙ্গে বলি আমরা ক্যালকুলাস কলিসিস্টাইটিস, একসঙ্গে হয়ে গেল বলা। তাহলে এই জিনিসগুলো জিজ্ঞাসা করা হয়। এইবার কথা জিজ্ঞাসা করা হবে তোমাকে যে গল ব্লাডারে স্টোন থাকলে এর কি কি ইফেক্ট হতে পারে, একটা কোশ্চেন। গল ব্লাডারে স্টোন থাকলে কি কি কমপ্লিকেশন হতে পারে, এটা আর একটা কোশ্চেন, দুটো কিন্তু এক কোশ্চেন না। আবার আর একটা কোশ্চেন হচ্ছে, যে পরে আসছি আমরা, ইফেক্ট অফ গল স্টোন। গল স্টোনের কি কি ইফেক্ট হতে পারে? ফার্স্ট উত্তরই হবে নো ইফেক্ট, তার মানে অ্যাসিমটোমেটিক। কারণ অ্যারাউন্ড 30 to 40% গল স্টোন কোনো সিমটম তৈরি করে না, তাহলে এটা একটা মেজর গ্রুপ, এটাকে আগেই বলতে হবে অ্যাসিমটোমেটিক। এটা হলো ইফেক্ট বলছি আমি, ইফেক্ট অফ গল স্টোন, নো ইফেক্ট, কোনো ইফেক্টই নাই, কিছু হয় নাই, অ্যাসিমটোমেটিক আছে। এরপরে কি হতে পারে? অ্যাকুট কলিসিস্টাইটিস হতে পারে। অ্যাকুট কলিসিস্টাইটিসের যেসব কমপ্লিকেশন সেগুলো হতে পারে, যেমন হ্যাঁ, অ্যাকুট কমপ্লিকেশন সেটি আছে গ্যাংগ্রিনাস কলিসিস্টাইটিস, এম্পাইমা গল ব্লাডার। তাহলে অ্যাকুট কলিসিস্টাইটিস, গ্যাংগ্রিনাস কলিসিস্টাইটিস, এম্পাইমা গল ব্লাডার। এরপর ক্রনিক কলিসিস্টাইটিস, ক্রনিক কলিসিস্টাইটিস। ক্রনিক কলিসিস্টাইটিস থেকে আমরা এবার নিচে নেমে আসি, কলিডোকোলিথিয়াসিস। কলিডোকোলিথিয়াসিস থেকে কি কি কমপ্লিকেশন হতে পারে? হতে পারে অবস্ট্রাকটিভ জন্ডিস হতে পারে, স্টোন হতে পারে। কোথায় যেতে পারে স্টোন? প্যাঙ্ক্রিয়াসে যে আটকে যেতে পারে, মেজর ডিউডাল প্যাপিলা, তারা বলে প্যাঙ্ক্রিয়াটাইটিস হইতে পারে। গল স্টোনের জন্যই প্যাঙ্ক্রিয়াটাইটিস হইতে পারে। আবার এটা ইন্টেস্টাইনের মধ্যে চলে যেতে পারে, যেভাবেই যাক, সেটা পথে আমরা পরে বলবো। তাহলে সেটা কি করতে পারে? সেটাই আমাদের প্যারালাইটিক আইলিয়াস করতে পারে। হ্যাঁ, প্যারালাইটিক আইলিয়াস বললাম কেন, কি বলে সেটাকে? গলস্টোন আইলিয়াস করতে পারে, প্যারালাইটিক গলস্টোন আইলিয়াস। তাহলে কি কি বললাম? নো ইফেক্ট একটা, অ্যাসিমটোমেটিক হতে পারে, অ্যাকিউট কলিসিস্টাইটিস, গ্যাংগ্রিনাস কলিসিস্টাইটিস, এম্পাইমা গল ব্লাডার। ক্রনিক কলিসিস্টাইটিস, ওই যেটা বলি নাই মিউকোসিল, এটা বলি নাই বোধ হয়, মিউকোসিল হতে পারে, গল ব্লাডারে পাথর থাকলে মিউকোসিল হতে পারে। এরপর কলিডোকোলিথিয়াসিস হবে, অবস্ট্রাকটিভ জন্ডিস হবে, তারপর প্যাঙ্ক্রিয়াটাইটিস হতে পারে, গল স্টোন আইলিয়াস হতে পারে। দিজ আর দ্য ইফেক্ট অফ গল স্টোন। এইবার যদি কমপ্লিকেশন অফ গল স্টোন জিজ্ঞাসা করা হয়,
সবগুলো তুমি বলবা, শুধু অ্যাসিম্পটোমেটিকটা বাদ দিবা, আর সবগুলো তুমি বলবা। কমপ্লিকেশন অফ গল স্টোন, এটা হলো কমপ্লিকেশন অফ গল ব্লাডার স্টোন বা গল স্টোন, যেখানেই থাকুক না কেন। আবার যদি তোমাকে জিজ্ঞাসা করা হয় কমপ্লিকেশন অফ গল ব্লাডার স্টোন, এটা কিন্তু আলাদা এক উত্তর। শুধু গল ব্লাডার স্টোন মানে গল ব্লাডারের কমপ্লিকেশনগুলো মোটামুটি উত্তর একই হবে না, এখানেও গল ব্লাডার স্টোন তো স্লিপ করে আর সবই হতে পারে, সবই হবে, কোনো অসুবিধা নাই গল ব্লাডার স্টোন। আর যদি জিজ্ঞাসা হয় কমন বাইল ডাক্ট স্টোন হলে কি কি ইফেক্ট হতে পারে, ইফেক্ট অফ কমন বা কমপ্লিকেশন অফ কোলিডোকোলিথিয়াসিস, কোলিডোকোলিথিয়াসিসের কি কি কমপ্লিকেশন হতে পারে, সেক্ষেত্রে তোমাকে বলতে হবে কোলিডোকোলিথিয়াসিসের কমপ্লিকেশন হচ্ছে 1 নম্বর কমপ্লিকেশন অবস্ট্রাকটিভ জন্ডিস, 2 নম্বর কমপ্লিকেশন হচ্ছে অ্যাসেন্ডিং কোলাঞ্জাইটিস, গল ব্লাডারে পাথর, কমন বাইল ডাক্টে পাথর থাকলে ইনফেকশন হতে পারে, অ্যাসেন্ডিং কোলাঞ্জাইটিস, প্যানক্রিয়েটাইটিস, এগুলো সবই হতে পারে। প্যানক্রিয়েটাইটিস এই 3টা অন্তত বলতে হবে। গল ব্লাডারে গল ব্লাডার বলছি কেন, কমন বাইল ডাক্টে স্টোন থাকলে অবস্ট্রাকটিভ জন্ডিস, কোলাঞ্জাইটিস অ্যান্ড প্যানক্রিয়েটাইটিস, এগুলো বলতে হবে। আমি ছিলাম কোথায়, মেথড অফ কলিসিস্টেক্টমি, এটা তোমরা জানো কি কি মেথডে কলিসিস্টেক্টমি করা হয়, তোমরা বলবা দুটো, ওপেন মেথড অ্যান্ড ল্যাপারোস্কোপিক কলিসিস্টেক্টমি বা মিনিমালি ইনভেসিভ কলিসিস্টেক্টমি, যেভাবেই তুমি বলো না কেন, ল্যাপারোস্কোপিক কলিসিস্টেক্টমি আর ওপেন কলিসিস্টেক্টমি। ওপেন কলিসিস্টেক্টমি আজকাল খুবই কম করা হয়, কমপ্লিকেটেড ছাড়া করা হয় না, কিন্তু তোমাকে ডিটেলস জানতে হবে কি ইনসিশন দিয়ে কলিসিস্টেক্টমি করা হয়। এটা সার্জিক্যাল অপারেটিভ সার্জারি, এটা টেবিল 1 নম্বর টেবিলে থাকবে বা এ টেবিলে থাকবে অপারেটিভ সার্জারি, সেখানে কলিসিস্টেক্টমির কথাও আসবে, অপারেটিভ সার্জারি হিসাবে কলিসিস্টেক্টমির কথা আসবে। কি কি ইনসিশন দিয়ে করা যায় তোমরা জানো, তারপরে রিক্যাপিচুলেট করো কি কি ইনসিশন দিয়ে করা যায়। কলিসিস্টেক্টমি, ওপেন কলিসিস্টেক্টমি করা যায় ককার্স ইনসিশন, সাবকোস্টাল ইনসিশন, দুটো কিন্তু আলাদা জিনিস, আমি পরে আসবো বলবো। তারপরে রাইট প্যারামিডিয়ান ইনসিশন, রাইট ট্রান্সভার্স ইনসিশন, তারপর হচ্ছে আপার মিডলাইন ইনসিশন, এগুলো সব দিয়ে করা যাবে। তাহলে কি কি বললাম, 1 নম্বর যেটা করা হয় ককার্স ইনসিশন, সাবকোস্টাল ইনসিশন, রাইট প্যারামিডিয়ান ইনসিশন, রাইট আপার, ডেফিনেটলি আপার, রাইট আপার প্যারামিডিয়ান ইনসিশন, মিডলাইন ইনসিশন দিয়েও করা যায়, আপার মিডলাইন ইনসিশন। আরেকটা হচ্ছে ট্রান্সভার্স ইনসিশন, আপার রাইট ট্রান্সভার্স ইনসিশন, এসব ইনসিশন দিয়ে করা যাবে, যতগুলি তুমি মনে রাখতে পারো। এবার পার্থক্য যেটা তোমাকে বললে জিজ্ঞাসা করবে, হোয়াট ইজ ককার্স ইনসিশন, হোয়াট ইজ সাবকোস্টাল ইনসিশন। সাবকোস্টাল ইনসিশন হচ্ছে সাবকোস্টাল রিজিনে, হ্যাঁ, সাবকোস্টাল রিজিনে যদি আমি থোরাসিক আউটলেট বা এটাকে কি বলে, সাবকোস্টাল রিজিনে যদি, এটা বনি কেসকে বলে হচ্ছে থোরাসিক কেস, মানে সাবকোস্টালে বনি কোস্টাল মার্জিনের থেকে, সাবকোস্টাল মার্জিন থেকে যদি প্যারালেল একটা ইনসিশন দেই যে কোনো জায়গা, সেটা মিড লাইন থেকে শুরু হোক আর না হোক, সেটাকে আমরা বলবো সাবকোস্টাল ইনসিশন। তাহলে সাবকোস্টাল ইনসিশন হচ্ছে, আর দুটো আমি আলাদা করে একসাথে বলি তাহলে সুবিধা হবে। আর ককার্স ইনসিশন হচ্ছে, ককার্স ইনসিশন অলওয়েজ সাবকোস্টাল ইনসিশন, কিন্তু এটা অলওয়েজ শুরু হবে মিড লাইন থেকে। মিড লাইন থেকে শুরু করে আমি 1 ইঞ্চি কোস্টাল মার্জিনের 1 ইঞ্চি নিচে এবং প্যারালাল আমি একটা ইনসিশন দেব, সেটা হলো ককার্স ইনসিশন। কিন্তু এই একই ইনসিশন যদি আমি মিড লাইন থেকে শুরু না করে যে কোনো ল্যাটারালি, মিড লাইন থেকে শুরু না করে ল্যাটারালি যে কোনো জায়গার থেকে শুরু করি, যতটুকুনি দেই না কেন একই ইনসিশন, তাহলে তাকে আমরা বলবো সাবকোস্টাল ইনসিশন। তাহলে অল ককার্স ইনসিশনস আর সাবকোস্টাল ইনসিশন, কিন্তু সব সাবকোস্টাল ইনসিশন ককার্স ইনসিশন না। সরি, একটা টেলিফোন এসছে, সরি, গরম হয়ে যাচ্ছে। সরি,
তাহলে যেটা বলছিলাম, কলিসিস্টেক্টমি, তাহলে অল ককার্স ইনসিশন আর সাবকোস্টাল ইনসিশন, কিন্তু অল সাবকোস্টাল ইনসিশনস আর নট ককার্স ইনসিশন। আচ্ছা, এই কলিসিস্টেক্টমি, ওপেন কলিসিস্টেক্টমি এবং ল্যাপারোস্কোপিক কলিসিস্টেক্টমি, ল্যাপারোস্কোপিক কলিসিস্টেক্টমি মেথডগুলো আমি মোটামুটি প্রিন্সিপালটা আগের দিন বলেছি। এখানে আরও কিছু কথা তোমাকে জিজ্ঞাসা করা হবে, সেটা হলো ল্যাপারোস্কোপি। এখানে আরেকটা পার্ট আছে অ্যাডভান্টেজ, আমি পরে আসি। ল্যাপারোস্কোপিক কলিসিস্টেক্টমি তোমাকে বলবে, জিজ্ঞাসা করা হবে তুমি দেখছো, নিশ্চয়ই তুমি দেখছো, যে বলবে হ্যাঁ দেখছি। কতগুলি দেখছো, সেটা নিশ্চয়ই একাধিক দেখা উচিত তোমার। সার্জন কোথায় দাঁড়ায়, অ্যাসিস্ট্যান্ট কোথায় দাঁড়ায়, রুগীর পজিশন কি থাকে, এগুলো কিন্তু জিজ্ঞাসা করা হবে। এগুলো বইতে লেখা নাই, কিন্তু এগুলো জিজ্ঞাসা করা হবে, কারণ এখানে কিছু অস্বাভাবিকতা আছে। সেই জন্যেই সার্জন ল্যাপারোস্কোপিক কলিসিস্টেক্টমিতে রুগীর কোন পাশে দাঁড়ায়। আপার অ্যাবডোমেনে একমাত্র অপারেশন যেটা রাইট সাইডের প্যাথোলজি, কিন্তু অপারেশন করা হয় লেফট সাইড থেকে। তাহলে সার্জন লেফট সাইডে দাঁড়ায়, রুগীর লেফট সাইডে দাঁড়ায়, আর অ্যাসিস্ট্যান্ট দাঁড়ায় রাইট সাইডে। অ্যাসিস্ট্যান্ট কয়জন থাকে? অ্যাটলিস্ট দুইজন থাকবে। অ্যাসিস্ট্যান্ট দুইজন থাকে, একজন থাকে রাইট সাইডে, একজন থাকে লেফট সাইডে। ক্যামেরা যে ধরে সে কোন দিকে থাকে? সে রাইট সাইডে, লেফট সাইডে থাকে, কারণ ল্যাপারোস্কোপিক কলিসিস্টেক্টমিতে দুইজন অ্যাসিস্ট্যান্ট লাগে। তাহলে সার্জন দাঁড়াবে লেফট সাইডে, কিন্তু সার্জন কি রাইট সাইডে কোনো সময় দাঁড়ায় না? হ্যাঁ দাঁড়ায়। ল্যাপারোস্কোপিক কলিসিস্টেক্টমি যখন শুরু হয়, যখন প্রথম পোর্টটা তৈরি করে, ফার্স্ট পোর্ট যখন তৈরি করা হয়, আমলিকাল পোর্ট, তখন সার্জন রাইট সাইডে দাঁড়ায় থাকে। তারপরে সার্জন লেফট সাইডে চলে যায়। আবার গলব্লাডার যখন বের করে আনা হয়, গলব্লাডার যখন ওই আমলিকাল পোর্ট দিয়ে বের করে আনা হয়, তখনও কিন্তু সার্জন রাইট সাইডে চলে আসে। তার মানে সার্জন অপারেশনের শুরু এবং শেষে রাইট সাইডে আসে, আর মেন অপারেশনের পার্টটা সার্জন লেফট সাইড থেকে করে, এটা যেন খেয়াল থাকে। আর একটা হচ্ছে রুগী কি পজিশনে থাকে। রুগীর একটা পজিশন আছে, রুগীর পজিশন হচ্ছে, রুগী ডেফিনেটলি সুপাইন পজিশনে থাকবে, হেড এন্ডটা রেইজ থাকবে, সে লেফট সাইডের লেফট ল্যাটারালি টিল্টেড থাকবে। তিনটা কথা, হেড এন্ডটা রেইজ থাকবে, সে সুপাইন পজিশন, তো কোনো সুপাইন পজিশন, হেড এন্ডটা রেইজ থাকবে, এবং পেশেন্টটাকে বেড সহ পেশেন্টকে লেফট ল্যাটারালি টিল্ট করে রাখা হয়। কেন এগুলো কেন করা হয়? হেড এন্ডকে রেইজ করা হয় হচ্ছে যাতে গ্রাভিটির জন্যে অ্যাবডোমেনে যেসব মুভেবল অর্গান আছে সেগুলো অ্যাবডোমেনের নিচের দিকে চলে আসে। একইভাবে লেফট ল্যাটারালি তাকে টিল্ট করে রাখা হয়, মানে অর্গানগুলো গ্রাভিটির জন্যে মোর লেফট সাইডে চলে আসবে এবং ডিপেন্ডেন্ট পার্টে চলে আসবে অ্যাবডোমেনে। এই জন্যে আপার অ্যাবডোমেনে এবং রাইট আপার অ্যাবডোমেনে ভিজুয়ালাইজেশন ভালো হবে। এটা শুধু ভিজুয়ালাইজেশনের জন্য, সেটা আমরা তাহলে পেশেন্টের হেড এন্ডটা রেইজ থাকবে। এখন জিজ্ঞাসা করা হবে, পেশেন্টের হেড এন্ড রেইজ থাকে আর কোন কোন অপারেশনে পেশেন্টের হেড এন্ড রেইজ থাকে, আর কোন কোন অপারেশনে রোগীর মাথার দিকটা উঁচু করে রাখা হয়? একটা তো এই যে ল্যাপারোস্কোপিক কলিসিস্টেক্টমি আমরা বললাম। আর কোন অপারেশনে? থাইরয়েড সার্জারিতে রোগীর হেড এন্ডটাকে রেইজ করে রাখা হয়, সেখানে যদিও খুব মিনিমাম করা হয়। ল্যাপারোস্কোপিক কলিসিস্টেক্টমিতে হেড এন্ডটাকে কতটুকু এলিভেট করা হয়? ইউজুয়ালি 30 ডিগ্রি, হরিজন্টালের থেকে 30 ডিগ্রি এলিভেট করা হয়। আর থাইরয়েড অপারেশনের ক্ষেত্রে ইউজুয়ালি 15 ডিগ্রি, 15 থেকে 20 ডিগ্রির বেশি না। থাইরয়েড অপারেশনের ক্ষেত্রে হেড এন্ডকে কেন রেইজ করা হয়? যাতে ভেনাস কনজেশন কম হয়, ব্লিডিং কম হয়, ওখানে হলো ভেনাস কনজেশন। আর ল্যাপারোস্কোপিক কলিসিস্টেক্টমির জন্য হচ্ছে গ্রাভিটির জন্য মুভেবল অর্গান যাতে শিফট করে ডিপেন্ডেন্ট পার্টে অ্যাবডোমেনে, এই জন্য এটা যেন মনে থাকে। তাহলে একটা বললাম থাইরয়েড অপারেশন, একটা ল্যাপারোস্কোপিক কলিসিস্টেক্টমি, হেড এন্ডটাকে রেইজ করা হয়। আর অল নিউরোসার্জারি রুগী
সমস্ত নিউরোসার্জারি রুগীকে হেড এন্ডটা রেজ করে রাখা হয়। কখনো কখনো নিউরোসার্জারি রুগীকে বসায় অপারেশন করা হয়। তোমরা শুনছো বা ইন্টারনেটে দেখে থাকবে যে রুগী বসে বসে গান গাচ্ছে, সার্জন অপারেশন করছে। এটা পার্ট অফ অপারেশন। হেড এন্ডটাকে রেজ করে রাখা হয়। ওখানে হেড এন্ড কেন রেজ করা হয়? ওখানে কিন্তু ব্লিডিং এর জন্য না, ওখানে হচ্ছে যাতে ইডিমা কম হয়। কারণ নিউরোসার্জারির পর যদি ইডিমা হয়ে যায় তাহলে ব্রেনকে আর ক্রেনিয়ামের মধ্যে ঢুকানো যায় না, দীর্ঘ সময় বসে থাকতে হয়, শুধু 100% অক্সিজেন দিতে হয় আর বসে থাকতে হয়। কারণ অপারেশন করতে অনেক সময় নিউরোসার্জারিতে লাগে আধা ঘন্টা, 1 ঘন্টা, আর ক্লোজ করতে লাগে 4 ঘন্টা। কারণ ইডিমা না কমা পর্যন্ত বন্ধ করা যায় না। ব্রেন তো জোর করে তুমি বন্ধ করতে পারবে না। জোর করে বন্ধ করতে গেলে ব্রেন ড্যামেজ হয়ে যাবে, ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার রেস্ট হয়ে যাবে, মারা যাবে তুমি। সুতরাং নিউরোসার্জারিতে হেড এন্ডটাকে রেজ করে রাখা হয়। এবার আর একটা কোশ্চেন আছে যে বাঁদিকে দাঁড়ায় কি কি অপারেশন করা হয়? সার্জন বাঁদিকে দাঁড়ায় আর কি অপারেশন করে? দেখো কোথা থেকে কোথায় চলে যাবে। খুব সহজ কোশ্চেন। যে কোনো প্যাথোলজি, আপার অ্যাবডোমেনের প্যাথোলজি যদি বাঁদিকে থাকে, যদি স্প্লেনেক্টমি করা হয় বাঁদিক থেকে করতে হবে, লেফট কিডনির অপারেশন বাঁদিক থেকে করতে হবে, লেফট কোলনের অপারেশন বাঁদিক থেকে করতে হবে। তার মানে আপার অ্যাবডোমেনের লেফট সাইডের সব প্যাথোলজির অপারেশন বাঁদিকের থেকে করতে হবে। আর লোয়ার অ্যাবডোমেনের, লোয়ার অ্যাবডোমেনের ক্ষেত্রে বিশেষ করে পেলভিক সার্জারি, অল পেলভিক সার্জারি লেফট সাইডে দাঁড়ায় অপারেশন করা হয়। কেন? কারণ তুমি যদি ডাইন হাত দিয়ে কাজ করতে হয়, তোমাকে রুগীর তোমার মুখ থাকবে রুগীর পায়ের দিকে পেলভিক সার্জারি করার সময়। সুতরাং অল পেলভিক সার্জারি লেফট সাইডে দাঁড়ায় করতে হবে। আর আপার অ্যাবডোমেনে রাইট সাইডের যে সব প্যাথোলজি আছে সব লেফট সাইডে দাঁড়ায় করতে হবে। সরি, আপার অ্যাবডোমেনে লেফট সাইডে যত প্যাথোলজি আছে লেফট সাইডে দাঁড়ায় করতে হবে। আর রাইট সাইডের প্যাথোলজির মধ্যে শুধু ল্যাপারোস্কোপিক কোলিসিস্টেক্টমি, আপার অ্যাবডোমেনে ল্যাপারোস্কোপিক কোলিসিস্টেক্টমি লেফট সাইডে দাঁড়ায় করতে হবে। এর জন্য খেয়াল থাকে, বুঝলে পারে উত্তরটা খুবই সহজ। পেলভিক সার্জারি লেফট সাইড থেকে করা হয়। লেফট সাইডে প্যাথোলজি হলে আমরা লেফট সাইডে করবো, আপার অ্যাবডোমেন হোক আর লোয়ার অ্যাবডোমেন হোক লেফট সাইডের থেকে করবো। আচ্ছা, তাহলে এখানে দেখো কোথা থেকে কোথায় চলে গেলাম আমরা। এবার অ্যাডভান্টেজ অফ ল্যাপারোস্কোপিক কোলিসিস্টেক্টমি জিজ্ঞাসা করা হয়। অ্যাডভান্টেজটা কি তোমাদের বলতে হবে। অ্যাডভান্টেজ এখানে তোমরা জানো মোটামুটি। 1 নাম্বার হলো এটা শর্ট টাইম থাকতে হয়। তারপর পেশেন্টের স্মল ইনসিশন বা মিনিয়েচার ইনসিশন দিয়ে করা হয়, লেস পেন হবে, লেস ব্লিডিং হবে, শর্ট টার্ম হসপিটালে থাকতে হয়, লেস স্ট্রেস হবে। হ্যাঁ, এইগুলো হলো লেসের মধ্যে গেল। এখন একটা কথা নিয়ে সবাই ঝামেলায় পড়ে, সেটা হলো খরচ। অনেকেই বলে খরচ বেশি, এটা কিন্তু ঠিক নয়। ল্যাপারোস্কোপিক সার্জারিতে খরচ কম। কেন? তুমি চিন্তা করো গভর্নমেন্ট সেট আপের কথা চিন্তা করো। গভর্নমেন্ট সেট আপে ওপেন অপারেশন করছো, ল্যাপারোস্কোপিক অপারেশন করছো। গভর্নমেন্ট ওপেন অপারেশন করতে গেলে বড় করে কাটতে হয়, বড় করে সে জায়গা সেলাই দিয়ে বন্ধ করতে হয়, আরও এসব লাগে, ব্লাড লাগে, এ লাগে, ও লাগে, অনেক কিছু লাগে। কিন্তু ল্যাপারোস্কোপিক কোলিসিস্টেক্টমিতে সুতো তো কিচ্ছু লাগে না। হ্যাঁ, সামান্য একটু সুতো লাগে অ্যাম্বলিক্যাল পোর্টটাকে বন্ধ করার জন্য, আর কোনোটা বন্ধ করতে হয় না, এমনি এমনি বন্ধ হয়ে যায়। শুধু 2-3টা ক্লিপ লাগে। 2-3টা ক্লিপের যে দাম বা স্টাপেলের ক্লিপের যে দাম, সেটা যে কোনো একটা সুতোর দামের থেকে কম। এই রুগীটাকে যদি তুমি ওপেন অপারেশন করতে, যে কোনো সেট আপে ওপেন অপারেশন করলে একটা রুগীকে 7 দিন হসপিটালে থাকার কথা। পৃথিবীর সব দেশে অপারেশনের চার্জ থেকে হসপিটালে স্টে করার চার্জ অনেক বেশি। বাংলাদেশের যে কোনো কর্পোরেট হাসপাতালে যদি যাও, অপারেশনের চার্জ আসবে 20,000 টাকা, আর আইসিইউ একদিনের চার্জ আসবে 40,000 টাকা। অপারেশনের পর আইসিইউতে রেখে দিল। সুতরাং 7 দিন অপারেশন বেডে থাকতে গেলে পারে, হসপিটালে থাকতে গেলে তার হসপিটালের খরচ দিতে হবে। 7 দিন সে ইনঅ্যাক্টিভ থাকবে, তার ফাইন্যান্সিয়াল লস হবে। সুতরাং সব কিছু বিচার করলে কিন্তু ল্যাপারোস্কোপিক কোলিসিস্টেক্টমি লেস এক্সপেন্সিভ। তাহলে কি কি হলাম, সুবিধা কি হলো অ্যাডভান্টেজের? লেস বা মিনিয়েচার ইনসিশন দেওয়া হয়, লেস ব্লিডিং, তারপর হচ্ছে লেস পেন, লেস হসপিটাল স্টে, আর ভিতরে কাজ করার সময় লেস চান্স অফ ইনজুরি। হ্যাঁ, লেস চান্স অফ ইনজুরি কেন বা লেস চান্স অফ
অপারেটিভ ব্লিডিং কেন কম হবে? কারণ এখানে ভেসেলগুলো 10 গুণ বড় করে দেখা যায়। সাধারণভাবে সতর্কভাবে করলে এটা হওয়ার কথা না। হ্যাঁ, তারপর হচ্ছে আদার প্যাথোলজি অ্যাডভান্টেজ আছে। আদার অ্যাবডোমিনাল প্যাথোলজি যদি থাকে সেটাও আমরা একই সঙ্গে ডায়াগনোসিস করতে পারবো এবং বায়োপসি করতে পারবো প্রয়োজন হলে পারে। তাহলে দিজ আর দ্য অ্যাডভান্টেজ প্লাস লেস এক্সপেন্সিভ। আরও অনেকে আছে, এগুলো তোমাকে বললেই হবে। ডিসঅ্যাডভান্টেজ কি? ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে আমাদের যে কমপ্লিকেটেড কোলিসিস্টেক্টমি বা গল ব্লাডার অপারেশন আমরা করতে পারবো না। কোলিলিথিয়াসিস উইথ জন্ডিস যদি থাকে তাহলে আমরা করব না। কারণ কোলিলিথিয়াসিস উইথ জন্ডিস যদি থাকে, একটু আগে বললাম আমাকে কোলিথোটমিও করতে হবে। সেক্ষেত্রে আমি ওপেন করব না, ল্যাপারোস্কোপিক করব না, ওপেন করব। তাহলে একটা হলো যে অ্যাকুট কোলিসিস্টাইটিস বা এমপাইমা গল ব্লাডারে আমি করব না। এক্সেসিভ অ্যাডেশন থাকলে করা যাবে না। এক্সেসিভ অ্যাডেশন থাকলে করা যাবে না। ডিসঅ্যাডভান্টেজের মধ্যে প্রিভিয়াস আপার অ্যাবডোমিনাল অপারেশন যদি থাকে তাহলে করা যাবে না, তাহলে ওখানে স্পেস পাওয়া যাবে না, অ্যাডেশন হয়ে স্পেস পাওয়া যাবে না। তারপরে বারিড গল ব্লাডার যদি হয় তাহলে আমরা করব না। গল ব্লাডারে ক্যান্সার যদি হয় তাহলে আমরা করব না। এরপরে হচ্ছে আর কতগুলো আছে উল্টো কথা, আগে যা বললাম তাই, যে ইনএক্সপার্ট হ্যান্ডে যদি করি আমরা অ্যাক্সিডেন্টাল ব্লিডিং হতে পারে, অ্যাক্সিডেন্টাল ইনজুরি টু দ্য আদার অর্গান হতে পারে। হ্যাঁ, তাহলে এইগুলি হচ্ছে মোটামুটি আরও কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে। সেটা হলো, সেটা কখনো কখনো জিজ্ঞাসা করে, সেটা কি যে এটা স্পেশাল ইনস্ট্রুমেন্ট লাগবে। সেই ইনস্ট্রুমেন্ট সব জায়গায় নাই, স্পেশাল সেট আপ লাগবে। শুধু ইনস্ট্রুমেন্ট হলে হবে না, তোমার মনিটর লাগবে, গ্যাস লাগবে, স্পেশাল অ্যানেস্থেটিস্ট লাগবে। হ্যাঁ, কারণ এর মধ্যে মেটাবলিক ডিঅ্যারেঞ্জমেন্ট হয় অ্যানেস্থেসিয়ার সময়, কার্বন ডাইঅক্সাইড দিয়ে করা হয়, ডিঅ্যারেঞ্জমেন্ট হয়। সুতরাং একটা স্পেশাল সেট আপ লাগবে, স্পেশাল অ্যানেস্থেটিস্ট লাগবে, স্পেশাল ইনস্ট্রুমেন্ট লাগবে, এক্সপার্ট অপারেটর লাগবে। সবাই তো যদি অপারেশন করতে পারে না, ল্যাপারোস্কোপিক কোলিস্টেক্টমি করার জন্য এক্সপার্ট হতে হবে। দিজ আর দ্য ডিসঅ্যাডভান্টেজ অফ ল্যাপারোস্কোপিক কোলিস্টেক্টমি। তাহলে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ তোমরা মোটামুটি এগুলো জানার কথা। সাবজেক্ট তো আমি পড়াই না, তারপরেও আমি কোশ্চেন এসছে বলে আমি আলোচনা করলাম। মনে হয় যে এটা তোমাদের বেসিক যে আমি বলতে পারছি এখানে। এরপরের কোশ্চেন আছে, হোয়াট আর দ্য কজেস অফ অ্যাকুট রিটেনশন অফ ইউরিন। এটা মোটামুটি তোমরা জানো, গতদিনও বলেছি। অ্যাকুট রিটেনশন অফ ইউরিন তার মানে ব্লাডার নেক থেকে ইউরেথ্রার মিয়াটাস পর্যন্ত যে কজগুলো আছে সেগুলো তোমাকে বলতে হবে রিটেনশনের কজ। অ্যাকুট রিটেনশন কি হতে পারে? বিপিএইচ, তারপর আমাদের এটা কমন যেহেতু এটা বলতে হবে, বিপিএইচ, ইউরেথ্রাল স্টোন, ইউরেথ্রাল ট্রমা, তারপর ইনফেকশন, পোস্ট অপারেটিভ। এই কয়টা কথা তোমাকে বলতে হবে। অ্যাকুট রিটেনশন অফ ইউরিনের কজ, অ্যাকুট রিটেনশন অফ ইউরিন। আচ্ছা, আমি আগের দিনও বলেছি অ্যাকুট রিটেনশনের চিকিৎসা কি ম্যানেজমেন্ট, চিকিৎসা তো না, ম্যানেজমেন্ট কিভাবে করতে হয় সেটাও আমি গতদিন বলেছি। ইট ইজ অ্যাবসুলেটলি অ্যাকুট রিটেনশন হচ্ছে কনজারভেটিভ অ্যাপ্রোচ। যদি ফেল হই আমি প্লেন রাবার ক্যাথেটার বা ফিডিং টিউব দিয়ে রিটেনশন থেকে ব্লাডারকে আমি ইউরিনটাকে ইভাকুয়েট করে ক্যাথেটারটা আবার খুলে দেবো। হাউ উইল ইউ ডিফারেন্সিয়েট অ্যাকুইট ফ্রম ক্রনিক রিটেনশন অফ ইউরিন, এটাও গতদিন আলোচনা করেছি। অ্যাকুট রিটেনশন হচ্ছে সাডেন হবে, পেনফুল হবে। ক্রনিক রিটেনশন হচ্ছে গ্র্যাজুয়াল হবে, পেনলেস হবে। কমপ্লিকেশন ইউজুয়ালি প্রেজেন্টস উইথ আদার কমপ্লিকেশন, অ্যাসোসিয়েটেড কমপ্লিকেশন। আচ্ছা, এখানে একটা জিনিস বলে রাখি যেটা বলা হয় নাই, অবস্ট্রাকটিভ ইউরোপ্যাথি কাকে বলে? জিনিসটা বিপিএইচ এর কথা আমি বলবো, তখন বলে যেতাম। যাই হোক, অবস্ট্রাকটিভ ইউরোপ্যাথি কাকে বলে? অবস্ট্রাকটিভ ইউরোপ্যাথির কিন্তু ডেফিনেশন আছে, তুমি যাকে তাকে অবস্ট্রাকটিভ ইউরোপ্যাথির ডেফিনেশন আছে। দিস ইজ আ ক্লিনিক্যাল ইভ্যালুয়েশন দিয়েই হবে না, শুধু তোমাকে এখানে আদার ইনভেস্টিগেশনের সাপোর্ট লাগবে ডিফাইন করতে গেলে। আমরা যদি দেখি আলট্রাসোনোগ্রামে পোস্ট ভয়েডাল রিসিডুয়াল অফ ইউরিন, মানে সে ইউরিন পাস করার পরও তার 100 ml ইউরিনারি ব্লাডারে জমা হয়ে আছে,
তাহলে আমরা তাকে বলবো অবস্ট্রাকটিভ ইউরোপ্যাথি। এটা হলো একটা প্যারামিটার ডিফাইন করার। আর ইউরোফ্লোমেট্রি করে তা যদি পিক ইউরিন ফ্লো 15 ml পার সেকেন্ড বা তার বেশি হয়, 15 ml পার সেকেন্ড বা তার বেশি হয়, তাহলে এটা নর্মাল। 15 ml পার বা তার থেকে বেশি যদি হয় নর্মাল। 10 থেকে 15 ml পার সেকেন্ড, কিন্তু এটা কিন্তু সেকেন্ড, ml পার সেকেন্ড যদি হয় এটা হলো বর্ডার লাইন। আর 10 ml পার সেকেন্ডের যদি কম হয় ইউরিন ফ্লো, তাহলে আমরা তাকে বলবো অবস্ট্রাকটিভ ইউরোপ্যাথি আছে। তাহলে দুটো প্যারামিটার, একটা ইউরোফ্লোমেট্রি বা ইউরোডিনামিক স্টাডি, আর একটা হচ্ছে আল্ট্রাসোনোগ্রাম। আল্ট্রাসোনোগ্রামে যদি পোস্ট ভয়েডাল রিসিডুয়াল 100 ml এর বেশি হয় তাহলে অবস্ট্রাকটিভ ইউরোপ্যাথি আছে। আর ইউরোডিনামিক স্টাডিতে যদি পিক ইউরিন ফ্লো 10 ml পার সেকেন্ড এর থেকে কম হয়, 1 সেকেন্ডে 10 ml এর কম যদি ইউরিন পাস করে, তাহলে তাকে আমরা অবস্ট্রাকটিভ ইউরোপ্যাথি বলবো। এটা আমাদের কাজে লাগবে, বলে রাখলাম এই জন্য। তাহলে আমি অ্যাকুট রিটেনশন, ক্রনিক টেনশন সম্বন্ধে আর কিছু বলছি না আজকে। ক্লাসিফাই রেনাল টিউমার, এটাও গতদিন বলা হয়েছে। বিনাইন টিউমার ইজ ভেরি ভেরি রেয়ার। অ্যাডিনোমা বলো, হ্যাঁ, অ্যাঞ্জিওলাইপোমা বা যা বলো না বলো, কিছু আসে যায় না। ম্যালিগন্যান্ট টিউমারের মধ্যে নেফ্রোব্লাস্টোমা বা উইমস টিউমার, আর রেনাল সেল কার্সিনোমা। রেনাল সেল কার্সিনোমা মানে অ্যাডিনো কার্সিনোমা, স্কোয়ামাস সেল কার্সিনোমা, ট্রানজিশনাল সেল কার্সিনোমা, এটাই বলে হবে। মেটাস্ট্যাটিক টিউমার অফ দ্য কিডনি, অল আর প্রাইমারি টিউমার। মেটাস্ট্যাটিক টিউমার অফ দ্য কিডনি ইজ রেয়ার। কিডনিতে মেটাস্ট্যাটিক টিউমার রেয়ার। কিডনির জন্য অন্য জায়গায় মেটাস্টেসিস হয়, কিন্তু অন্য জায়গার টিউমার কিডনিতে মেটাস্টেসিস হয় না, কারণ এটা পেরিটোনিয়ামের বাইরে থাকে। আচ্ছা, হোয়াট আর দ্য টিপিক্যাল আর অ্যাটিপিক্যাল প্রেজেন্টেশন অফ রেনাল সেল কার্সিনোমা, এটাও গতদিন বলেছি। জাস্ট একটু হ্যাঁ ভিডিও রেখে দেবো আমি, এটা আগের দিন বলেছি। জাস্ট রিক্যাপ। টিপিক্যাল তো আগের দিনই বলেছি, ট্রায়াড: লয়েন পেন, লয়েন ম্যাস অ্যান্ড হেমাচুরিয়া। দিস ইজ টিপিক্যাল ফিচার। আর অ্যাটিপিক্যাল কি হবে? উপর থেকে নিচের দিকে যদি আসি, ব্রেথলেসনেস অ্যান্ড হেমোপটাইসিস হতে পারে, লাংসে যদি মেটাস্টাসিস হয় এটা হতে পারে। আর কি কি হতে পারে? এনিমিয়া হতে পারে, পলিসাইথেমিয়া হতে পারে, হাইপার টেনশন হতে পারে। আর কি কি বলেছিলাম? হাইপার টেনশন হতে পারে, হাইপার ক্যালসেমিয়া হইতে পারে, তারপর হচ্ছে প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার হতে পারে। আর জন্য কি কি বলছিলাম না, যাই হোক, সেটা রিক্যাপিচুলেট করে তোমরা আগের দিন বলেছি। তাহলে এনিমিয়া হতে পারে, পলিসাইথেমিয়া হতে পারে, হাইপার টেনশন হতে পারে, এরপর হেমোপটাইসিস, ব্রেথলেসনেস হতে পারে, প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার হতে পারে, হাইপার ক্যালসেমিয়া হতে পারে। তাহলে দিজ আর দ্য অ্যাটিপিক্যাল ফিচার্স অফ রেনাল সেল কার্সিনোমা। আরেকটা কোশ্চেন আছে ওর সঙ্গে, গল ব্লাডার থেকে, হ্যাঁ এটা খুব জিজ্ঞাসা করে, একটা টেবিল অনেও আছে কোশ্চেনটা। হোয়াট ইজ শার্কট ট্রায়াড? চারকোট ট্রায়াড, যেভাবেই তুমি উচ্চারণ করো না কেন একই কথা। চারকোট ট্রায়াড কি বা শার্কট ট্রায়াড কি? হোয়াট ইজ শার্কট ট্রায়াড? শার্কট ট্রায়াড, এখানে ট্রায়াড মানে তিনটা ফিচারের কম্বিনেশন। কি 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 থাকে? সেটা হচ্ছে ফিভার উইথ চিল অ্যান্ড রাইগর, ফিভার উইথ চিল অ্যান্ড রাইগর, রিকারেন্ট পেন, ইন্টারমিটেন্ট জন্ডিস। এই তিনটার কম্বিনেশন। উল্টো করে বলো, ইন্টারমিটেন্ট জন্ডিস, রিকারেন্ট পেন বা ইন্টারমিটেন্ট পেন, অ্যান্ড ফিভার উইথ চিল অ্যান্ড রাইগর। এটা কিসের ফিচার? এটা ফিচার্স অফ অ্যাসেন্ডিং কোলাঞ্জাইটিস। কোনো গল স্টোনের রুগীর যদি এই ফিচার থাকে তাহলে আমরা ধরে নেব তার অ্যাসেন্ডিং কোলাঞ্জাইটিস হচ্ছে। এটা একটু জানতে হবে। এবার কজ অফ অবস্ট্রাকটিভ জন্ডিস, এটা এখানে বলে যাই।
অবস্ট্রাকটিভ জন্ডিসের কজ কি তোমাদের জানতে হবে, পরের উপর কোশ্চেন আছে এটা। অবস্ট্রাকটিভ জন্ডিসের কজগুলো পরিষ্কার করে বলতে হবে। 1 নম্বর হচ্ছে স্টোন ইন দ্য কমন বাইল ডাক্ট বা কোলিডোকোলিথিয়াসিস। 2 নম্বর হচ্ছে কার্সিনোমা হেড অফ দ্য প্যানক্রিয়াস। 3 নম্বর হচ্ছে কোলাঞ্জিও কার্সিনোমা। এই 3টা না বললেই হবে না। এর সঙ্গে তুমি আর যা বলতে পারো, ইনজুরি টু দ্য কমন বাইল ডাক্ট হতে পারে। তারপরে অনেক সময় অনেকে বলার জন্যই খুব ব্যস্ত হয়ে যায় ওয়ার্ম ইন দ্য কমন বাইল ডাক্ট। ওয়ার্ম ইন দ্য কমন বাইল ডাক্টে সাধারণত জন্ডিস হয় না। এটা কোনো কোনো গাইড বইতে 1 নম্বর 2 নম্বরে লেখা আছে, এটা বলতে যেও না। কারণ আছে, যা হয় না কেন তারও কারণ আছে। এটা কমপ্লিট অবস্ট্রাকশন করে না। কমপ্লিট অবস্ট্রাকশন করার আগে, কমপ্লিট অবস্ট্রাকশন করলে এটা মারা যাবে। কমপ্লিট অবস্ট্রাকশন করলে সে নিজেই মারা যাবে, আর মারা গেলে সে ডিকম্পোজ হয়ে সে জন্ডিস যাওয়ার সময় পাবে না, নিজেই ডিকম্পোজ হয়ে বের হয়ে যাবে। সুতরাং এটা একেবারেই থিওরিটিক্যাল কথা, হয় না। তাহলে কি বললাম? কোলিডোকোলিথিয়াসিস, কার্সিনোমা হেড অফ দ্য প্যানক্রিয়াস। কেউ এখানে আবার বলতে চায় পেরিয়াম্পুলারি কার্সিনোমা, না বললে অসুবিধা নেই। কার্সিনোমা হেড অফ দ্য কোলাঞ্জিও কার্সিনোমা, এটা বলতে হবে, অবশ্যই বলে। এই 3টা যেন বলতে ভুল না হয়। এখন কথা হলো অবস্ট্রাকটিভ জন্ডিসের যে 2টো কমন কজ, কোলিডোকোলিথিয়াসিস, কার্সিনোমা হেড অফ দ্য প্যানক্রিয়াস, এই 2টোর মধ্যে জিজ্ঞাসা করা হবে অ্যাসেন্ডিং কোলাঞ্জাইটিস কোনটা দিয়ে হয়। এটা না বুঝলে পারে উল্টাপাল্টা হয়ে যাবে। খুব সিম্পল, স্টোন দিয়ে যে বন্ধ হয়, স্টোন দিয়ে কিন্তু কমপ্লিটলি বন্ধ হয় না। স্টোন দিয়ে বন্ধ হলো স্টোনের প্রক্সিমালি বাইল জমা হয়ে হয়ে কমন বাইল ডাক্টটা যখন ডাইলেটেড হয়, তখন স্টোনটার থেকে কমন বাইল ডাক্টটা যখন বেশি ডাইলেটেড হয়, তখন বাইল সব পাস করে ডিস্টালি চলে যায়, জন্ডিস কমে যায়। এই জন্যে ইন্টারমিটেন্ট জন্ডিস হয়। এক নাগারে স্টোন থাকলে কমন বাইল ডাক্টে স্টোন থাকলে যে জন্ডিস হয়, পারসিস্টেন্ট জন্ডিস হয় না, ফ্লাকচুয়েটিং বা তোমার হাওয়ায় হাওয়ায় করেছি। এটা শেষ করব। আচ্ছা, এটা বলে শেষ করি। তাহলে এটা ইম্পর্ট্যান্ট কথা, না বুঝলে হবে না। সেটা হলো স্টোন যদি থাকে, এটা কমপ্লিট অবস্ট্রাকশন হয় না, মানে পারসিস্টেন্ট অবস্ট্রাকশন হয় না। অবস্ট্রাকশন হয়, বাইল জমা হয়, ডাইলেটেড হয় এবং সাইড দিয়ে আবার লিক করে বাইলটা পাস করে চলে যায় স্টোন এবং ওয়ালের মাঝখান দিয়ে। কিন্তু টিউমার যদি হয়, টিউমার হলে প্রোগ্রেসিভলি অবস্ট্রাকশন হয় এবং এটা কমপ্লিট অবস্ট্রাকশন হয়। কমপ্লিট অবস্ট্রাকশন হয়ে গেলে কথাটা হলো অ্যাসেন্ডিং কোলাঞ্জাইটিস। অ্যাসেন্ডিং মানে কি? অ্যাসেন্ডিং মানে হলো উল্টো দিকে উঠবে বাইল যেদিকে। এটা জিজ্ঞাসা করে অ্যাসেন্ডিং মানে কি? ফ্লো, বাইলের যেদিকে ফ্লো, বাইল হচ্ছে লিভার থেকে ডিউডেনামের দিকে আসে, আর ইনফেকশনটা ডিউডেনাম থেকে উল্টো লিভারের দিকে যাবে। এই জন্য বলে অ্যাসেন্ডিং, অ্যাসেন্ডিং কোলাঞ্জাইটিস, যে biliary-তে ইনফ্লামেশন করবে। তাহলে যদি কমপ্লিট অবস্ট্রাকশন থাকে, তাহলে তো ইনফেকশন উপরে ঢুকতে পারবে না। সুতরাং টিউমার বা ক্যান্সারের ক্ষেত্রে যেটা হয়, কার্সিনোমা হেড অফ দ্য প্যানক্রিয়াসে সাধারণত অ্যাসেন্ডিং কোলাঞ্জাইটিস হয় না। অ্যাসেন্ডিং কোলাঞ্জাইটিস হয় হচ্ছে কোলিডোকোলিথিয়াসিসে। এটা ব্যাখ্যা জানতে চাবে কোলিডোকোলিথিয়াসিসে। তাহলে এই যে সার্কোট ট্রায়াড যেটা বললাম, অ্যাসেন্ডিং কোলাঞ্জাইটিস, অ্যাসেন্ডিং কোলাঞ্জাইটিস যদি কোলিডোকোলিথিয়াসিসের রোগীর থাকে, তাহলে সেটা আগে চিকিৎসা করে তারপরে অপারেশন করতে হবে, তা নাহলে কমপ্লিকেশনের ঝুঁকি বেশি। পোস্ট অপারেটিভ কমপ্লিকেশন হয়ে সব ডিসরাপ্ট হয়ে যেতে পারে, সেপ্টিসেমিয়া হয়ে যেতে পারে, নানা রকম জটিলতা হতে পারে। সুতরাং অ্যাসেন্ডিং কোলাঞ্জাইটিস এভিডেন্স হলো বললাম যে ইন্টারমিটেন্ট ফিভার, ইন্টারমিটেন্ট জন্ডিস, ইন্টারমিটেন্ট অ্যাবডোমিনাল পেন অ্যান্ড ফিভার উইথ চিল অ্যান্ড রাইগর। এই সময় জিজ্ঞাসা করতে পারে ফিভার উইথ চিল অ্যান্ড রাইগর আর কি কি কন্ডিশনে হয়? ফিভার উইথ চিল অ্যান্ড রাইগর, এটা খুব সিম্পল উত্তর। চিল অ্যান্ড রাইগর হয়, একটা হলো এই অ্যাসেন্ডিং কোলাঞ্জাইটিস, কিন্তু এটা তো এত কমন না। তাহলে 1 নম্বরে বলতে হবে ইউটিআই, সব থেকে কমন যেটা, ফিভার উইথ চিল অ্যান্ড রাইগর, অনেকেরই অভিজ্ঞতা আছে। ম্যালেরিয়া, আমাদের দেশে এখনও ইনসিডেন্স আছে কিছু কিছু জায়গায় ম্যালেরিয়াতে, ফিভার উইথ চিল অ্যান্ড রাইগর। এই অ্যাসেন্ডিং কোলাঞ্জাইটিস, এটা তো ওটাই, ফিভার উইথ চিল অ্যান্ড রাইগর। এবং অনেক জায়গায় যদি পাস থাকে, পাস কালেকশন থাকে বডির কোথাও, সেখানেও ফিভার উইথ চিল অ্যান্ড রাইগর হয়। বডির যে কোনো জায়গায় পাস কালেকশন হলে পারে। আচ্ছা, এরপরে হাউ ইউ ডিফারেন্সিয়েট মিউকোসিল ফ্রম ইম্পাইমা গল, এটা তো বলে ফেলছি, অলরেডি বলে ফেলছি।
মিউকোসিল এবং এম্পাইমা গল ব্লাডার ক্লিনিক্যালি আমি কিভাবে আলাদা করব। তাহলে আমার মনে হয় যে আজকে এটুকুন থাকুক, পরের দিন আমরা আলোচনা করব। আচ্ছা, আর কে কি কোনো কোশ্চেন আছে কিনা? এখানে কোশ্চেন একজন করছে, লুবনা, কোলিসিস্টেক্টমি আর ওপেন মেথড দুইটা, আবার একটু কোলিসিস্টেক্টমি এর ওপেন মেথড। তো ওপেন মেথড তো আমি কোলিসিস্টেক্টমি তোমাকে বলি না। এর আর একজনও কোশ্চেন করেছিল সাবকোস্টাল ইনসিশন সম্বন্ধে বলতে চেয়েছিল। সাবকোস্টাল মানে হলো সাবকোস্টাল রিজিনে, সেটা আমি একটা 2 ইঞ্চি ইনসিশন দেই, 10 ইঞ্চি ইনসিশন দেই, বা 1 ইঞ্চি ইনসিশন দেই, এটা কোনো ব্যাপার না। সাবকোস্টাল রিজিনে মানে কোস্টাল মার্জিনের থেকে নিচে, যে কোনো কোস্টাল মার্জিনের প্যারারেল, কোস্টাল মার্জিনের নিচে, সাবকোস্টাল মানে কোস্টাল মার্জিনের নিচে এবং কোস্টাল মার্জিনের প্যারারেল যে কোনো ইনসিশন যদি আমি দেই তাকে বলবো সাবকোস্টাল। আর ককার্স ইনসিশন হচ্ছে এই ইনসিশনটাকে আমার শুরু করতে হবে মিড লাইন থেকে। মিড লাইন থেকে শুরু না করলে সেটা ককার্স ইনসিশন হবে না। মিড লাইন থেকে শুরু করে সাবকোস্টালি আমি প্রয়োজন মতো এক্সটেন্ড করব। যদি মোটা রুগী হয় তার ইনসিশনটা বড় লাগবে, পাতলা রুগী হলে তার ইনসিশনটা ছোট লাগবে, তাহলে সেটা হলো ককার্স ইনসিশন। তাহলে সেটাই বলছিলাম যে অল ককার্স ইনসিশন আর সাবকোস্টাল ইনসিশন, কিন্তু সব সাবকোস্টাল ইনসিশনটা ককার্স ইনসিশন না, কারণ সব সাবকোস্টাল ইনসিশন তো আমি মিড লাইন পর্যন্ত আনবো না। তাহলে এটা হলো একটা কথা। আর ওপেন কোলিসিস্টেক্টমি আমি পরের একদিন আলোচনা করব। এটা তেমন কিছুই না, ওপেন কোলিসিস্টেক্টমি আজকাল প্রসিডিওর খুব একটা জিজ্ঞাসা করা হয় না, ইনসিশনটা জিজ্ঞাসা করা হয় এবং কি কি লেয়ার পাওয়া যায় সেটা জিজ্ঞাসা করা হয়। আমার মনে হয় যে অনেকেই চলে গেছে ভিউ থেকে, আগামী দিন আলোচনা করব। আর কোনো যেটুকুন আলোচনা করা হলো এর মধ্যে আর কারোর কোনো কোশ্চেন আছে? ঠিক আছে, আজকে এটুকুন থাক।